হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা 11 অ্যান্ড 12। আমি তোমাদের বর্ণালী ম্যাম আজকে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, প্ল্যান্ট মরফোলজির সেকেন্ড পার্ট। প্রিভিয়াস ডেতেই তোমরা প্ল্যান্ট মরফোলজির ফার্স্ট পার্ট অলরেডি করে ফেলেছো, তো আজকে আমরা যতটুকু করেছিলাম তারপর থেকে বাকিটা পড়ব। তো প্ল্যান্ট মরফোলজি আজকে আমরা কি পড়তে চলেছি দেখো, এর আগে আমরা পড়েছিলাম মূল এবং কাণ্ড, তাই তো? এই দুটো অংশ নিয়ে পড়েছিলাম। তো আজকে তার পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পাতার অঙ্গ সংস্থান। তো আমরা আজকে পাতা পড়ব, তার সাথে সাথে ফুল পড়ব, ঠিক আছে? তো পাতার কি কি অঙ্গ সংস্থান সেটা আমরা দেখে নিই, চলো স্টার্ট করি। তো পাতা বলতে কি বুঝি? তোমরা তো সবাই দেখেছো গাছপালায় এত পাতা রয়েছে। তো পাতা তো তোমরা জানো। যদি তোমাদের পাতার সংজ্ঞা বলতে বলা হয় তাহলে তোমরা কি বলবে? দেখো, এখানে দেওয়া আছে যে কাণ্ড ও শাখা প্রশাখার পর্ব থেকে উৎপন্ন সীমিত বৃদ্ধিসম্পন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গকে আমরা কি বলছি? পাতা বলছি। তাহলে পাতা কোথা থেকে তৈরি হয় আমরা এখান থেকে জেনে গেলাম। পাতা তৈরি হয় এই যে এই কাণ্ডের এই অংশটাকে আমরা কি বলি? কাণ্ডের এই অংশটাকে বলি আমরা পর্ব। তাহলে পর্ব থেকে কি তৈরি হচ্ছে? একটা বৃন্ত তৈরি হচ্ছে, যে বৃন্তটাকে আমরা পত্রবৃন্ত বলছি। সেই বৃন্ত থেকে একটা চ্যাপ্টা সবুজ প্রসারিত অংশ তৈরি হচ্ছে, যেটাকে আমরা পাতা বলছি। তাহলে পাতার বিভিন্ন অংশগুলোকে আমরা কি কি বলি একবার একটু চিনে নিই, যে পাতাকে কি কি বলা হয়। তাহলে যেখান থেকে তৈরি হচ্ছে এইটাকে আমরা কি বলছি? পর্ব। আচ্ছা, পর্ব থেকে এই যে একটা পত্রবৃন্ত এসছে, আর এই যে চ্যাপ্টা অংশটাকে আমরা কি বলবো? পত্র ফলক। চ্যাপ্টা অংশটাকে কি বলবো? পত্র ফলক বা ল্যামিনা। আর যদি এরকম পর্বে এই জায়গায় এরকম ছোট পত্র দেখতে পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় উপপত্র, ঠিক আছে? একদম পর্ব থেকে যে পাতা তৈরি হয়েছে সেখান থেকে একদম ওই কাক্ষিক মুকুলের ওই জায়গাটাই, ওখানে যদি আরও এক্সট্রা পাতা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? উপপত্র বলবো। আর এখানে তো থাকে কাক্ষিক মুকুল, তোমরা জানো, তাই না? আচ্ছা, আর তো এই গেল একটা পাতার গঠন। তাহলে পাতা সম্পর্কে আমাদের কি পড়তে হবে? দেখো, আমি বারবারই বলি যে তোমাদের এই যে চ্যাপ্টারটা প্ল্যান্ট মরফোলজি, তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা পড়তে একদমই ইন্টারেস্ট পাও না। আর ইন্টারেস্ট পাও না বলে এই চ্যাপ্টারটা এড়িয়ে যেতে চাও। আর বইতে এত প্রচুর ইনফরমেশন থাকার জন্যও কিন্তু তোমাদের এতে একটা বোরিংনেস চলে আসে। তো তোমাদের জন্যই এক্স্যাক্টলি এই ক্লাসটা। দেখো, তোমরা যদি এই ক্লাসটা মন দিয়ে দেখো, এখানে খুব জিস্ট ফর্মে খুব ইম্পর্টেন্ট টপিকগুলোকে তুলে ধরা হয়েছে, যে টপিকগুলো তোমরা পড়লে কিন্তু তোমাদের বই পড়ার প্রয়োজন পড়বে না এবং সেখান থেকে তোমরা কোয়েশ্চেনও সলভ করতে পারবে, ঠিক আছে? তো যারা যারা বোরিং ফিল করছো বই পড়তে, তারা এই ক্লাসটা একদম মন দিয়ে দেখে নাও, ঠিক আছে? তো চলো, পাতার কোন কোন জিনিসগুলো আমরা দেখব, ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তো পাতার শিরাবিন্যাস সম্পর্কে পড়ি। দেখো, পাতা তোমরা প্রত্যেকেই দেখেছো, আর পাতার মধ্যে এরকম জালকের আকৃতি বিশিষ্ট অনেক কিছু শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। যেমন আমাদের বডিতে ব্লাড ভেসেলস এরকম ছড়িয়ে রয়েছে, তেমন পাতার মধ্যেও কিন্তু শিরাবিন্যাস বা ভেনেশন হয়ে রয়েছে। তো এই শিরাবিন্যাস কত রকমের হয় সেই অনুযায়ী আমরা পাতাকে ভাগ করছি। কি কি ভাগে ভাগ করছি দেখো, একটা হচ্ছে জালিকাকার। আচ্ছা, এটাকে কি বলছি? জালিকাকার শিরাবিন্যাস, মানে যে পাতার মধ্যে শিরাগুলো একটা জালক প্রস্তুত করেছে সেই ধরনের শিরাবিন্যাসকে আমরা কি বলবো? জালিকাকার শিরাবিন্যাস। আর একটা কি আছে? সমান্তরাল শিরাবিন্যাস। মানে আমি যদি একটা সিম্পল ছবি দেখাই তাহলে কেমন হবে? ধরো, সমান্তরালের ক্ষেত্রে এই ধরো একটা পাতা, পাতার মধ্যবর্তী একটা বৃন্ত রয়েছে, আর এগুলো এইভাবে বিন্যাস লাভ করছে। শিরাগুলো কি এইভাবে বিন্যাস লাভ করছে, কেউ কাউকে ওভারল্যাপ করেনি, কেউ কোনো জালক প্রস্তুত করেনি, একদম সমান্তরালভাবে রয়েছে প্রত্যেকটা শিরা প্রত্যেকটা শিরার সাথে। এই ধরনের শিরাবিন্যাসকে আমরা কি বলবো? সমান্তরাল শিরাবিন্যাস। আর জালিকাকার তাহলে কাকে বলবো? এই ধরো পাতাটা রয়েছে, এই যে মধ্যশিরা, মধ্যশিরা একও থাকতে পারে একাধিকও থাকতে পারে, ঠিক আছে? তো এখান দিয়ে ধরো এরকম যে শিরাবিন্যাসগুলো হয়েছে, এখান থেকে ধরো আরও ছোট ছোট শিরা বেরিয়ে সারা পাতার মধ্যে একটা জালক তৈরি করেছে। যদি এরকম করে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? জালিকাকার শিরাবিন্যাস। তাহলে এই যে দুটোর মেন টাইপ দেখলাম, এই মেন টাইপের আরও দুটো ভাগ আছে। একটা হচ্ছে একশিরাল আর একটা হচ্ছে বহুশিরাল। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? একশিরাল মানে কি? যার একটা শিরা থাকবে। পাতার মধ্যশিরা কটা থাকবে?
একটা থাকবে। তাহলে এইরকম পাতাকে আমরা কি বলবো? এক শিরাল। এখানে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ছবিটার মধ্যে একটাই শিরা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এই যে মধ্যবর্তী একটা শিরা রয়েছে। মধ্যশিরা কটা? একটা। আর এর পাশ দিয়ে কি তৈরি হয়েছে? পুরো পাতাটার মধ্যে এরকম জালক তৈরি হয়েছে, এরকমভাবে জালক তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে আমরা কি বলছি? একশিরাল জালিকাকার। তাহলে এরকম পাতার এক্সাম্পল কি হবে? এক্সাম্পলগুলো তোমরা দেখে নাও। এক্সাম্পলগুলো এক্সাম্পল কি আছে? আম পাতা, অশ্বত্থ পাতা। আম গাছের পাতা তোমরা যদি দেখো, এই মরফোলজি একটা খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা হয়তো বোরিংনেস ফিল করো, বাট যখন ইউটিলাইজ করবে, বাইরের প্রকৃতির সাথে ম্যাচ করার চেষ্টা করবে, তখন দেখবে বেশ ভালো লাগবে। এই যে এক্সাম্পলগুলো রয়েছে, ধরো আম পাতা, তুমি আম পাতা আশেপাশেই রয়েছে, এনে দেখো ম্যাচ করে যে ওর মধ্যে ভেনেশনগুলো কি, একটা মধ্যশিরা থাকে আম পাতার মধ্যে, তার বাইরে আরও শিরাবিন মানে নির্গত হয় এবং সেগুলো বিভিন্ন জালক প্রস্তুত করছে। তাহলে আমার মাথায় একদম এক্সাম্পলটা সেট হয়ে গেল যে একশিরাল জালিকাকার পাতার এক্সাম্পল হয়ে যাচ্ছে কি? আম গাছ। অশ্বত্থ পাতার ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসি বহুশিরাল। বহুশিরালের মধ্যে তোমরা দেখো কুমড়ো পাতাও দেখতে পারো, তেজপাতাও দেখতে পারো। তো বহুশিরাল মানে কি? মধ্যশিরা অনেকগুলো থাকবে। এই ছবিটা দেখো, কটা মধ্যশিরা রয়েছে? এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5টা মধ্যশিরা রয়েছে। তাহলে অনেকগুলো মধ্যশিরা যদি কোনো পাতার মধ্যে থাকে, সেটাকে আমরা কি বলবো? বহুশিরাল। এখানেও দেখো, এখান দিয়ে একটা মধ্যশিরা গেছে, এখান থেকে একটা মধ্যশিরা গেছে, এখান থেকে একটা মধ্যশিরা গেছে, 3টে মধ্যশিরা গেছে। তাহলে একের অধিক মধ্যশিরা থাকলে সেটাকে আমরা কি বলবো? বহুশিরাল বলবো। এবার বহুশিরালকে দুটো ভাগে ভাগ করেছে কি কি? একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী। দেখো অভিসারী কথার অর্থ কি? অভিসারী মানে চারিদিক থেকে এসে এক জায়গায় মিলিত হওয়া, একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হওয়াকে আমরা কি বলি? অভিসারী। তোমরা অভিসারী রশ্মিগুচ্ছ পড়েছো নিশ্চয়ই, আর অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে এই তেজপাতার ক্ষেত্রে কি হচ্ছে? সব লাইনগুলো এক জায়গায় গিয়ে এই পয়েন্টে মিলিত হচ্ছে চারিদিক থেকে এসে, তাই জন্য এই ধরনের শিরাবিন্যাসকে আমরা কি বলছি? অভিসারী বহুশিরাল, ঠিক আছে? অনেকগুলো শিরা রয়েছে, তারপর প্রত্যেকটা শিরা এসে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, এই জন্য এটাকে কি বলছি? অভিসারী। আর অপসারী মানে কি? অপসৃত হওয়া মানে ছড়িয়ে যাওয়া, অপসারী মানে ছড়িয়ে যাওয়া। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? দেখো একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, এদিকে 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 সব দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, তার মানে অপসারী হচ্ছে। তাহলে এইটাকে বলছি আমরা অপসারী বহুশিরাল শিরাবিন্যাস, ঠিক আছে? এর এক্সাম্পল হয়ে গেল কুমড়ো পাতা, এর এক্সাম্পল হয়ে গেল তেজপাতা। তো তোমাদের কিন্তু এই এক্সাম্পলগুলোই পরীক্ষায় আসবে যে বহুশিরাল অপসারী জালিকাকার শিরাবিন্যাসের এক্সাম্পল কি হবে, এরকম, ঠিক আছে? তাহলে জালিকাকারটা বোঝা গেল। জালিকাকারের মধ্যে আমরা একশিরাল বহুশিরাল পড়লাম, একটা মধ্যশিরা, একাধিক মধ্যশিরা। বহুশিরালের মধ্যে অভিসারী অপসারী মানে সব মধ্যশিরাগুলো একটা বিন্দুতে মিলিত হলে অভিসারী, সব মধ্যশিরাগুলো একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে গেলে অপসারী হয়ে গেল। এবার আসি আমরা সমান্তরালে। খুব ইজি জিনিস, একবার করে পড়লে এগুলো মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, সমান্তরালের মধ্যেও আমরা সেম ভাগ দেখব, একশিরাল আর বহুশিরাল। সমান্তরাল পাতার ক্ষেত্রেও দেখো, কলা পাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে কলা পাতা, কলা পাতার ক্ষেত্রে মাঝখানে কটা শিরা থাকে? তোমরা সবাই কলা পাতা দেখেছো, মাঝখান দিয়ে একটা মেন শিরা থাকে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলছি? একশিরাল। আর বহুশিরাল সমান্তরাল কোনগুলো? বাঁশ পাতা, নিশ্চয়ই দেখেছো বাঁশ পাতা। তাহলে বাঁশ পাতার মধ্যে দেখবে যে সব মধ্যশিরাগুলোই আছে, কিন্তু ওগুলো কিন্তু কোনো জালক সৃষ্টি করেনি, সবগুলো সমান্তরালে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, এই যে পরপর সমান্তরালে গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে। বাঁশ পাতার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আবার এদিকে তাল পাতা, তাল গাছের পাতাও দেখবে, তাল পাতার পাখা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। তো সেখানে কি দেখা যায়? সব মধ্যশিরাগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে কি কোনো জালক রয়েছে? না, কোনো জালক কিন্তু নেই, যার জন্য সমান্তরালের আন্ডারে এগুলো আমরা ফেলেছি। তাহলে একশিরাল মানে একটা মধ্যশিরা থাকবে, বহুশিরাল মানে একাধিক মধ্যশিরা থাকবে। সমান্তরাল এর মধ্যেও বহুশিরালের মধ্যেও অভিসারী এবং অপসারী এই দুটো ভাগ রয়েছে। কেন অভিসারী অপসারী আমি আর বলছি না, তোমরা নিশ্চয়ই বোঝা গেছো যে সব
মধ্যশিরাগুলো একটা পয়েন্টে মিলিত হচ্ছে তাই অভিসারী, এখান থেকে তাল পাতার ক্ষেত্রে সব ছড়িয়ে যাচ্ছে তাই অপসারী। ক্লিয়ার? তাহলে এই কটা এক্সাম্পল আমাদের মনে থাকবে। এই গেল শিরাবিন্যাস পাতার। এবার চলে আসছি পরের টপিকে। পরের টপিক কি? পাতার প্রকারভেদ। দেখো, পাতাকে আমরা মেন দুটো ভাগে ভাগ করেছি। বইতে যদি তোমরা দেখো পাতার প্রচুর প্রকারভেদ রয়েছে, মানে এই দুটো ভাগের আন্ডারেও প্রচুর ভাগ রয়েছে, তোমাদের অত ভাগ কিন্তু পড়ার দরকার নেই, ঠিক আছে? আর প্রথম চলে আসি সরল পত্র। কি কি ভাগে ভাগ করেছি পাতাকে? এক হচ্ছে সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। দেখো, সরল পত্র কোনগুলোকে বলবো? সরল পত্র কোনগুলোকে বলবো? সরল পত্র মানে এই ধরো একটা পত্রবৃন্ত, সেখান থেকে এরকম একটাই ফলক তৈরি হলো। কটা ফলক তৈরি হলো? এটাকে বলি পত্র ফলক বা ল্যামিনা। একটাই পত্র নির্গত হলো, এই ধরনের পত্রকে আমরা কি বলছি? সরল পত্র বা একক পত্র। সরল পত্রকে আমরা একক পত্র বলতে পারি। এবার এই সরল পত্রকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে কি? পক্ষল একক পত্র, আর একটা হচ্ছে করতলাকার একক পত্র। পক্ষল একক পত্র মানে কি? সেম এটাই, একটা পত্রবৃন্ত, সেখান থেকে একটাই পাতা থাকবে, কোনো খণ্ডিত ভাগ থাকবে না। আর করতলাকারের ক্ষেত্রে কি? আমরা দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে। করতলাকারের ক্ষেত্রে ধরো এইরকম পাতা দেখা যায়, এরকম পাতা দেখতে পাওয়া যায় নিশ্চয়ই, ঠিক আছে? এই ধরনের খণ্ড যদি বেশি পরিমাণে থাকে সেগুলোকে আমরা কি বলছি? করতলাকার একক পত্র। এরপর চলে আসছি যৌগিক পত্র। এক মিনিট। নেক্সট, যৌগিক পত্র। যৌগিক পত্র কখন বলবো? যখন একটা বৃন্ত, একটা পত্রবৃন্ত, সেখান থেকে যে শিরাবিন্যাসগুলো তৈরি হয় সেখান থেকে আলাদা পাতা তৈরি হয়ে যায়। মানে ধরো এই একটা পত্রবৃন্ত, এখান থেকে মানে এই যে খণ্ডিত ভাগগুলো এত বেশি হয়ে গেছে, এই যে খণ্ডগুলো এখানে রয়েছে, এই খণ্ডগুলো ধরো মধ্যশিরা পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে এইটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে, এটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু যৌগিক পত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যৌগিক পত্রের মধ্যে কীরকম হচ্ছে? এই ধরনের পাতাগুলোকে আমরা কি বলি? যৌগিক পত্র। তেঁতুল গাছের পাতা তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে এই ধরনের পাতাকে আমরা কি বলছি? যৌগিক পত্র। তাহলে একটা পত্র ফলক থাকলে সেটাকে আমরা বলছি সরল পত্র, একাধিক পত্র একটা পত্রবৃন্তের মধ্যে থাকলে সেটাকে আমরা কি বলছি? যৌগিক পত্র। তাহলে পক্ষল যৌগিক পত্র, করতলাকার যৌগিক পত্র, এখানেও তাই। পক্ষল যৌগিক পত্র তোমার সেম এরকম হয়ে যাবে, পাতাগুলো অতিখণ্ডিত হওয়ার ফলে মধ্যশিরা পর্যন্ত এসে পৌঁছে যায়, দিয়ে এরকম অংশ তৈরি করে। আর করতলাকারের ক্ষেত্রে কেমন হয়? এই ধরো একটা একটা পয়েন্ট, এখান থেকে একটা পাতা তৈরি হলো, এখান থেকে একটা পাতা তৈরি হলো, এখান থেকে একটা পাতা তৈরি হলো, এরকমভাবে যদি একটা পয়েন্ট থেকে এরকমভাবে হাতের মতন করতলা, মানে হাতের মতন যদি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি? করতলাকার যৌগিক পত্র। ঠিক আছে, নেক্সট চলে আসব পাতার কি কি ভাগ আছে। হ্যাঁ, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পত্র বিন্যাস, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হতে পারে। পত্র বিন্যাস মানে কি? এই যে পত্র অক্ষটা রয়েছে, ধরো এটা কাণ্ড, এখান থেকে একটা পর্ব থেকে পাতা বেরোবে, এখানে একটা পর্ব থেকে পাতা বেরোচ্ছে, এখানে একটা পর্ব থেকে পাতা বেরোচ্ছে। তাহলে এই যে পরপর কাণ্ডের মধ্যে পাতাগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, কিভাবে সজ্জিত রয়েছে, সেটাকে আমরা কি বলছি? পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি বলছি। তাহলে পত্র বিন্যাসের মধ্যে মেইন তিনটে ভাগ এখানে আমি দেখিয়েছি, একান্তর, অভিমুখ এবং আবর্ত। একান্তর, ফার্স্টে চলে আসছি একান্তর পত্রবিন্যাস। একান্তর পত্রবিন্যাসে দেখো এই যে কাণ্ডটা রয়েছে, এক্সাম্পল হয়ে যাচ্ছে জবা। ধরো এই যে কাণ্ডটা রয়েছে, এখানে একটা পাতা তৈরি হলে আবার এখানে একটা পাতা তৈরি হবে, আবার একটা অন্তর একটা, এদিকে একটা হবে, আবার এদিকে একটা হবে।
ঠিক আছে, তারপরে এপাশে একটা এপাশে একটা 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 করে অন্তর দিয়ে আমরা কি করছি, যে এই সজ্জারীতিটা তৈরি করছি এটাকে আমরা কি বলছি, একান্তর পত্রবিন্যাস। এবার তোমরা বইতে যদি দেখো একান্তর পত্রবিন্যাসের মধ্যে আরো কয়েকটা ভাগ আছে। কি কি? এইটা যদি যে ছবিটা আমি দেখিয়েছি, এখানে এই একটা শাড়ি তৈরি হচ্ছে পাতার, এই একটা পাতার শাড়ি তৈরি হচ্ছে, তাই না? মানে এই দিক দিয়ে একটা শাড়ি তৈরি হচ্ছে, এই দিক দিয়ে একটা শাড়ি তৈরি হচ্ছে, দ্বিসারি পত্র একান্তর পত্রবিন্যাস। এটা এরকম ত্রিসারিও হতে পারে, মানে ধরো এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা তৈরি হলো, তারপর আবার 1 নাম্বারের ওপরে 4 নাম্বারটা গেল, আবার 5 নাম্বারটা 2 নাম্বারের ওপরে গেল। এরকম যদি 3টে কলাম তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ত্রিসারি। এভাবে পঞ্চসারিও হয়, যেটা জবা হচ্ছে এক্সাম্পল। তো দ্বিসারির একটা এক্সাম্পল, ত্রিসারির একটা এক্সাম্পল এবং পঞ্চসারির একটা করে এক্সাম্পল তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট চলে আসছে একান্তর গেল অভিমুখ। অভিমুখ একে অপরের সাথে মুখোমুখি বসে থাকবে। এক্ষেত্রে দেখো পাতাগুলো কেমন হবে, এখানে একটা তৈরি হলে এখানে একটা তৈরি হবে, একদম মুখোমুখি তৈরি হবে। এই তো এর মধ্যেও তোমার 2 রকম রয়েছে, অভিমুখের মধ্যেও বিপরীত আর তির্যক পণ্য। মানে এইরকম একটা হতে পারে যে পরপর পরপর কটা রো হচ্ছে, এই একটা রো হচ্ছে, সরি রো কলাম, এই একটা কলাম তৈরি হচ্ছে, এই একটা কলাম তৈরি হচ্ছে, এটা কি বিপরীতমুখী। আর যদি বলে তির্যক পণ্য তাহলে কেমন হতো, এই একটা হতো মুখোমুখি, আবার এই দিক থেকে একটা পাতা তৈরি হতো আর ওই দিক থেকে একটা পাতা তৈরি হতো, মানে এইভাবে, আবার এই দিকেরটা এইভাবে তৈরি হতো, আবার তারপরটা এইভাবে তৈরি হতো, মানে দুটো এখান থেকে এখান থেকে, আবার তার উপরেরটা এদিক থেকে এদিক থেকে, এইভাবে যদি তৈরি হয় দুটো শাড়িতে সেটাকে বলা হয় তির্যক পণ্য। ঠিক আছে, নেক্সট চলে আসছি আবর্ত। আবর্ত মানে পাতাগুলো এমনভাবে সজ্জিত থাকবে চারপাশ থেকে যে ওপর থেকে দেখলে মনে হবে ওটা গোল করে সাজানো রয়েছে। এই ধরনের পত্রবিন্যাসকে আমরা বলে থাকি আবর্ত, যেটা ছাতিম গাছে দেখতে পাওয়া যায় বা মুক্তাঝুরি গাছেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের পড়ে রাখতে হবে। অভিমুখের একটা এক্সাম্পল হচ্ছে পেয়ারা, তারপরে একান্তরের এক্সাম্পল হচ্ছে জবা, আর আবর্তের এক্সাম্পল হচ্ছে ছাতিম। ক্লিয়ার? খুব সিম্পল জিনিস এটা। এরপর চলে আসছি পাতার রূপান্তর, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কি কি আছে দেখো, পাতা, এর আগের দিন আমরা মূলের রূপান্তর পড়েছি, কাণ্ডের রূপান্তর পড়েছি, তাই তো? সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছিলাম। তো আজকে পাতার যে রূপান্তরিত, মানে পাতা নিজের শারীরবৃত্তীয় কাজ বা নির্দিষ্ট কোনো কাজ সাধনের জন্য সে কি করছে, নিজেকে রূপান্তরিত করছে বা মডিফাইড করছে বলতে পারি। ঠিক আছে, মডিফাই করে সেই কাজটা সম্পন্ন করছে। তাহলে পাতা রূপান্তরিত হয়ে কি কি তৈরি করতে পারে? এক, আমরা দেখে নিই পত্রকণ্টক। নাম শুনে কি বোঝা যাচ্ছে? পত্র মানে পাতা, কণ্টক মানে কাটা। তাহলে পাতা কিসে রূপান্তরিত হবে? কাটায় রূপান্তরিত হবে। কেন হবে, কি জন্য হবে, কোথায় হবে, কোন গাছের ক্ষেত্রে হবে? এখানে ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে ফণী মনসা, তাই তো? ফণী মনসা। আচ্ছা, ফণী মনসার ক্ষেত্রে এরকমটা কেন হয়? দেখো, এটা কোন জায়গায় হয়? মরুভূমি অঞ্চলে এই গাছগুলো পাওয়া যায়। এবার মরুভূমি অঞ্চলে কি হচ্ছে, ঠিকঠাক জল পাওয়া যায় না। এবার জলের অভাবের জন্য যদি পাতা যে জলটা শোষণ করে মূল দিয়ে, পাতার মধ্যে যদি বাষ্পমোচন হয়ে যায়, বাষ্পমোচন হয়ে গেলে তো পাতার মধ্যে জল থাকছে না, কমে যাচ্ছে, মানে জলের অভাব দেখা দেবে উদ্ভিদে। তো এই কারণের জন্য পাতাগুলো পরিবর্তিত হয়ে কি হয়েছে, কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, যাতে বাষ্পমোচন রোধ করতে পারে। এটা একটা মেন পয়েন্ট। আর একটা মেন পয়েন্ট হচ্ছে তৃণভোজী যে প্রাণীরা রয়েছে তাদের হাত থেকে রক্ষার জন্য এই কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে পাতা কি কি কাজের জন্য? বাষ্পমোচন রোধ করার জন্য এবং আত্মরক্ষার জন্য রূপান্তরিত হয়ে যে কাঁটায় রূপান্তরিত হলো, এইটাকে আমরা কি বলছি? পত্র কণ্টক বলছি। ফণী মনসা গাছে দেখতে পাওয়া যায়। এবার কিছু কিছু গাছে দেখতে পাওয়া যায় কি, যে পুরো পাতাটাই কাটা হয়ে গেছে, এটা হতে পারে। পাতার অগ্রভাগ কাটায় রূপান্তরিত হতে পারে, অথবা পাতার ফলক বা ল্যামিনা, যেটা সাইড বললাম, সেটাও কাটায় রূপান্তরিত হতে পারে। তোমরা যদি খেজুর গাছ দেখো, খেজুর গাছের পাতাটা কেমন হয়? এরকম হয়ে এই লাস্টে কাটার মতন, আবার বাকিটা কিন্তু পাতা, তাই না? এইভাবে এইভাবে পরপর সজ্জিত
হয়ে থাকে খেজুর গাছের পাতা। তো এই কোনাটাই কাটা, তার মানে পত্রাগ্র পাতার অগ্রভাগ সেটা কাটাই তৈরি হচ্ছে খেজুর গাছের ক্ষেত্রে। তারপরে যদি দেখো শিয়াল কাটা গাছের ক্ষেত্রে, শিয়াল কাটা গাছ নিশ্চয়ই সবাই দেখেছো। শিয়াল কাটা গাছের ক্ষেত্রে কি দেখা যায়, পাতার যে ফলক সেই ফলকগুলো কাটায় রূপান্তরিত হচ্ছে, এইভাবে পাতার ফলকগুলো কাটায় রূপান্তরিত হয় শিয়াল কাটা গাছের ক্ষেত্রে। তার মানে পাতার কিছু অংশও রূপান্তরিত হতে পারে, সম্পূর্ণ পাতাও রূপান্তরিত হতে পারে। তো রূপান্তরিত হলে, কাটায় রূপান্তরিত হলে আমরা সেইটাকে বলছি পত্রকণ্ডক। তাহলে এক্সাম্পল তোমার ফণিমনসাও হবে, শিয়াল কাটাও হবে, খেজুরও হবে, বাবলা গাছের কাটা। বাবলা গাছের কাটাটা আবার হচ্ছে উপপত্র কাটায় রূপান্তরিত হয়। আমি যদি এখানে লিখে দিই, এক, সমগ্র পাতা কাটায় রূপান্তরিত, এটা কি হয়ে যাচ্ছে, ফণিমনসা। তারপরে পত্রাগ্র কাটায় রূপান্তরিত, এটা হয়ে যাচ্ছে খেজুর। নেক্সট, পাতার কিনারা বা ফলক কাটায় রূপান্তরিত হলে কার ক্ষেত্রে, এটা শিয়াল কাটা। শিয়াল কাটা। আর একটা হচ্ছে উপপত্র, উপপত্র কাটায় রূপান্তরিত, এটা হয়ে যাচ্ছে বাবলা। বাবলা গাছের ক্ষেত্রে কেমন, এই ধরো পাতা রয়েছে আর এই জায়গায় যে উপপত্র হয়, উপপত্রটা কাটায় রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে, এরকম। তাহলে এই চারটে আমাদের মনে থাকবে, এক হচ্ছে ফণিমনসা, খেজুর, শিয়াল কাটা আর বাবলা। নেক্সট টাইপ চলে আসছে কলসপত্রী। এটা সবাই দেখেছো, পতঙ্গ ভুক একটা উদ্ভিদ, তাই না? তো এর যে পাতাটা সম্পূর্ণরূপে একটা কলসির মতন আকৃতি ধারণ করেছে। কেন ধারণ করেছে? কারণ পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য, পোকামাকড়কে শিকার করার জন্য, তাদের বডি থেকে যে পুষ্টি সেটা শোষণ করার জন্য, ঠিক আছে। এই জন্য সে কি এরকম কলস বা ঘটের মতন আকৃতি তৈরি করেছে। তো এটাও একটা পাতার রূপান্তর। নেক্সট, পর্ণবৃন্ত বা ফাইলোড। অনেক এই কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে পাতার যে বৃন্তটা, পর্ণবৃন্ত, সেটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, পাতা কিসে পরিণত হয়ে যাচ্ছে, পর্ণবৃন্তে পরিণত হয়ে যাচ্ছে। সেটাকে আমরা কি বলছি, ফাইলোড। আর লাস্ট ওয়ান বলছি পত্রাকর্ষ, পাতা আকর্ষে রূপান্তরিত হচ্ছে। ছোটো ছোটো টেন্ড্রিল, যেটা মটর গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এগুলোকে বলা হচ্ছে টেন্ড্রিল। এগুলো কিন্তু পাতা রূপান্তরিত হয়ে তৈরি হচ্ছে। তাহলে এই চারটে জিনিস আমাদের পড়তে হচ্ছে, পাতার রূপান্তর। তো এখানেই আমাদের পাতা কমপ্লিট হচ্ছে। আর একটা টার্ম রয়েছে, হোমোফাইলি অ্যান্ড হেটেরোফাইলি। এটা একটু বলে দিই, হোমোফাইলি, হেটেরোফাইলি। আচ্ছা, হোমোফাইলিটা কি? হোমোফাইলি মানে যে গাছে সমস্ত পাতাগুলো প্রায় সেম আকৃতি বিশিষ্ট পাতা তৈরি হবে। তুমি দেখো আম গাছ, যদি দেখো আম গাছের কোনো পাতা এমন দেখেছো যেটা ডিফারেন্ট টাইপের দেখতে? না তো, সব পাতাই তো সেম হয়। হ্যাঁ, ছোট থেকে বড় হয় ঠিকই, সাইজ ডিফারেন্ট করে, কিন্তু সব পাতার বৈশিষ্ট্য কিন্তু সেম, তাদের দেখতেও সেম হয়। তো এই ধরনের পাতাকে আমরা কি বলে থাকি, হোমোফাইলি। হেটেরোফাইলি মানে একই উদ্ভিদে ডিফারেন্ট টাইপের পাতা তৈরি হবে। ছবিটা দেখো, এখানে যে ধরনের পাতা রয়েছে একটা করতলাকার পত্রের মতন দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে যে পাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এটা কি, এগুলো ডিফারেন্ট টাইপের। তাহলে একই উদ্ভিদে দুটো ভিন্ন টাইপের পাতা তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি, হেটেরোফাইলি। ভিন্ন ভিন্ন ধরনের পাতা তৈরি হয় একই উদ্ভিদে। হেটেরোফাইলির এক্সাম্পল কি হয়ে যাচ্ছে, রানানকিউলা, স্যাজিটারিয়া, লিমনোফাইলা, এগুলো হয়ে যাচ্ছে হেটেরোফাইলির এক্সাম্পল। মনে থাকবে আশা করি। তাহলে এই গেল আমাদের পাতা নিয়ে আমাদের খুব বেশি কিছু
আমরা দেখাইনি, কারণ সেখান থেকে খুব যে বেশি কোশ্চেন তোমাদের ক্যারি হয় সেটা নয়। তোমাদের কিন্তু মূল কাণ্ডটা খুব মন দিয়ে পড়তে হবে। আর এবার আমরা যেটাই চলে এসেছি বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিকে, সেটা হচ্ছে ফুল বা ফ্লাওয়ার। ফুল যেমন সুন্দর তেমন আমাদের পড়তেও ভালো লাগবে। আচ্ছা, ফুল কি? উদ্ভিদের একটা পরিবর্তিত বিটপ। দেখো, বিটপ আমি আগের দিন বলেছিলাম যে বিটপ কাকে বলে। একটা উদ্ভিদের মাটির ওপরে যতটা অংশ দেখতে পাওয়া যায়, কাণ্ড, পাতা, ফুল, ফল নিয়ে, সেই সমস্তটাকে আমরা কি বলি? বিটপ। তাহলে সেই বিটপ যখন ধরো কাণ্ড থেকে পর্ব থেকে কাণ্ডের পর্ব থেকে পাতা তৈরি হবে, বা সেখান থেকে কাকি মুকুল তৈরি হচ্ছে, বা সেখান থেকে ফুল তৈরি হচ্ছে, তো কেন তৈরি হবে? সেগুলো তো বিটপেরই পরিবর্তিত রূপ। তো ফুলটাও কিন্তু মানে মানে এখানে দেখো সীমিত বৃদ্ধি সম্পন্ন বিটপ, কারণ কিছু কিছু বিটপ আছে যেগুলো বেশি বৃদ্ধি পেতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বৃদ্ধি, এক নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায়। এবং বেশ কিছু হরমোন, যেমন ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন আছে, এই হরমোনের প্রভাবে সেটা কিসে পরিণত হয়ে যায়? একটা ফুল, সুন্দর স্ট্রাকচারে পরিণত হয়ে যায়। তাহলে বিটপ কি, সরি ফুল কি? জননে সাহায্যকারী। কেন এই কথাটা বলবো? কারণ উদ্ভিদের মধ্যে জনন কোথায় ঘটে? ফুলের মধ্যে ঘটে। কেন ঘটে? কি কি পার্টস রয়েছে আমরা পড়বো। তাহলে জননে সাহায্যকারী পরিবর্তিত সীমিত বৃদ্ধি সম্পন্ন বিটপ অংশকে আমরা কি বলবো? ফুল। ঠিক আছে? তাহলে একটা ফুলের স্ট্রাকচার যদি দেখি, একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ যদি আমরা দেখি কেমন দেখতে হবে, দেখো একদম নিচে কি থাকে? পুষ্পবৃন্ত, তাই তো? এটাকে আমরা কি বলবো? পুষ্পবৃন্ত। এই পুষ্পবৃন্তের মধ্যে ওপরে একটা এরকম ফ্ল্যাট স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? পুষ্পাক্ষ বা থ্যালামাস। এটাকে কি বলবো? পুষ্পাক্ষ বা থ্যালামাস বলি, মানে যার উপর ফুলটা সজ্জিত থাকবে। এবার এর ওপর কি কি অংশ দেখতে পাওয়া যায়? আচ্ছা, এই থ্যালামাসের ওপর কি হবে? ফুলের 4টি স্তবক সাজানো থাকে। সেই 4টি স্তবক কি? তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই যে 4টে পার্ট, এই 4টে স্তবক সাজানো থাকবে। তাহলে আমি যদি এখানে বৃতি দেখাই, এটাকে আমরা কি বলছি? বৃতি। দলমণ্ডল, এখান থেকে দেখালাম কি? দলমণ্ডল। যেটা ফুলের পাপড়ি বলছি। আচ্ছা, এই ছাড়া আর কি কি থাকে? পুংস্তবক দেখতে পাওয়া যায়। এরকম পুংস্তবক দেখতে পাওয়া যায়। আর কি থাকে? গর্ভকেশর, তাই তো? এরকম স্ত্রীস্তবক দেখতে পাওয়া যায়। তাহলে কি কি অংশ দেখলাম? এটাকে আমরা কি বলছি? স্ত্রীস্তবক বা গর্ভকেশর। এটাকে বলছি পুংস্তবক বা পুংকেশর। এটা তো গেল দলমণ্ডল, এটা গেল বৃতি। তাহলে এই যে 4টে স্তবক, এই 4টে স্তবক যদি কোনো ফুলে প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা বলি একটা আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল। ঠিক আছে? তাহলে কি কি থাকতে হচ্ছে? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এর মধ্যে এই বৃতি আর দলমণ্ডলকে আমরা কি বলবো? সাহায্যকারী স্তবক, তাই না? বৃতি আর দলমণ্ডলকে আমরা কি বলবো? বৃতি আর দলমণ্ডলকে আমরা বলবো সাহায্যকারী স্তবক। আর পুংকেশর আর গর্ভকেশরকে কি বলবো? বা পুংস্তবক আর স্ত্রীস্তবককে আমরা বলবো জনন স্তবক।
জনন স্তবক। ঠিক আছে, তাহলে এই যে স্তবকগুলো গেল, এই সমস্ত স্তবকগুলো প্রেজেন্ট থাকলে আমরা তাকে বলছি একটা আদর্শ ফুল। তাহলে একটা আদর্শ ফুলের এক্সাম্পল যদি বলি, আদর্শ ফুলের এক্সাম্পল আমাদের খুব পরিচিত একটা ফুল, সেটা হচ্ছে জবা। জবা হচ্ছে একটা কমপ্লিট ফ্লাওয়ার, কারণ জবার মধ্যে বৃতিও দেখতে পাওয়া যায়, পাপড়িও দেখতে পাওয়া যায়, পুংকেশর, গর্ভকেশর সব থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম ক্ষেত্রে কি হয়, এরকম বৃতি দেখতে পাওয়া যায়, বৃতি দেখতে পাওয়া যায়, 5টা পাপড়ি দেখতে পাওয়া যায়, তাই না? পাঁচটা পাপড়ি দেখতে পাওয়া যায়, আর একটা অংশ দেখতে পাওয়া যায় এরকম ফুলের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, এর মাথায় থাকে 5টা গর্ভমুণ্ড, আর পুংকেশর দেখতে পাওয়া যায়, এরই সাথে অ্যাটাচ হয়ে থাকে প্রচুর পুংকেশর দেখতে পাওয়া যায়। তাহলে জবা হয়ে যাচ্ছে আমাদের একটা আদর্শ ফুল। ক্লিয়ার? 4টে স্তবকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমরা ফুলের বেশ কয়েকটা জিনিস দেখে নিই। আদর্শ ফুল গেল, তাহলে এটা কি পুষ্পপুট বা পেরিয়েন্থ? আচ্ছা, তোমাদের একটা আমি ইংলিশ টার্মগুলো একটু বলে দিই, নইলে তোমাদের ওটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখানে বৃতি, বৃতিকে আমরা সবসময়, বৃতি যে সাইন্টিফিক নেম, বৃতিকে আমরা কি বলি? বৃতিকে আমরা বলি ক্যালিক্স। বৃতিকে কি বলবো? ক্যালিক্স বলে থাকি। ঠিক আছে, আর এর ইউনিট মেম্বারকে, এর যে ইউনিট মেম্বারকে আমরা কি বলবো? দেখো, ইউনিট মেম্বার মানে এখানে কটা বৃতি এঁকেছি, 1 2 3 4 5, 5টাকে একত্রে বলবো ক্যালিক্স। এখান থেকে একটা বৃতিকে আমরা কি বলবো? সেপাল। একটা বৃতিকে কি বলবো? সেপাল বলবো। এগুলো যে সাইন্টিফিক নেম। ঠিক আছে, আচ্ছা, দলমণ্ডলের ক্ষেত্রে যদি এরকম বলি, দলমণ্ডলটাকে আমরা কি বলবো? করলা। দলমণ্ডলকে আমরা বলবো করলা, সম্পূর্ণ সব দলমণ্ডলগুলোকে একত্রে বলবো করলা। আর এর ইউনিট মেম্বার মানে একটা পাপড়িকে আমরা কি বলবো? পেটাল। ঠিক আছে, এই দুটোই বললাম। পুংকেশরের ক্ষেত্রে কি হবে? অ্যান্ড্রয়েশিয়াম, যার একটা পুংকেশরকে আমরা, আচ্ছা আমি লিখেই দিই, পুংকেশরের ক্ষেত্রে আমরা বলবো অ্যান্ড্রয়েশিয়াম, যার ইউনিট মেম্বারকে আমরা কি বলবো? স্ট্যামেন। আর গর্ভকেশরের ক্ষেত্রে বলবো গাইনোইশিয়াম, আর এর ইউনিট মেম্বারকে বলবো পিস্টিল অথবা কার্পেল। এই গেল এদের সাইন্টিফিক নেম। তাহলে এর পরে আমরা যেটা পড়তে চলেছি, এই দুটো ভালো করে জেনে নাও। বৃতির একককে আমরা কি বলছি? সেপাল। পাপড়ির একককে আমরা কি বলছি? পেটাল। আর এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুষ্পপুট বা পেরিয়েন্থ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় আসার মতন একটা টপিক। আচ্ছা, পুষ্পপুট বা পেরিয়েন্থ কাকে বলা হয়? যদি কোনো ফুলের ক্ষেত্রে বৃতি আর দলমণ্ডল, এই যে দুটো স্তবক রয়েছে, এই দুটো স্তবক আলাদাভাবে না থেকে একসাথে কোনো একটা নতুন স্তবক তৈরি করে, তখন সেটাকে আমরা বলে থাকি পুষ্পপুট বা পেরিয়েন্থ। তোমরা এই রজনীগন্ধা ফুলের ছবি দেখতে পাচ্ছ এখানে, তাহলে রজনীগন্ধা ফুলের তোমরা কি কখনো বৃতি দেখেছো? না। এইখানে এইটা যেটা রয়েছে এটা কিন্তু বৃতি না, এটা হচ্ছে কি? উপপত্র, এটা আলাদা। আর এইখান থেকে যে ফ্লাওয়ারটা তৈরি হয়েছে, এই যে ফ্লাওয়ারটা তৈরি হয়েছে, ফুলটা হাতে নিয়েও দেখবে যে পাপড়িটা খুব মোটা, আর নিচে কিন্তু কোনো বৃতি আলাদা করে নেই, কিন্তু নিচের পার্টটা হালকা গ্রিনিশ কালার রয়েছে। তো এক্ষেত্রে কি হচ্ছে? মডিফিকেশন হয়েছে, বৃতি আর দলমণ্ডল একসাথে কম্প্যাক্ট হয়ে একটা নতুন স্তবক তৈরি করেছে। এইটাকেই আমরা কি বলছি? পুষ্পপুট বা পেরিয়েন্থ। তাহলে আমরা কি বলবো? যখন দলমণ্ডল ও বৃতি মিলিত হয়ে নতুন একটি স্তবক তৈরি করে,
নতুন একটা স্তবক তৈরি করে তখন তাকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুট বা পেরিয়েন্থ। এক্ষেত্রে কি হয়ে গেল, এর যে ইউনিট মেম্বারটাকে আমরা কি বলবো, দেখো সেপাল প্লাস পেটাল এই দুটো মিক্স হয়ে আমরা কি নাম দিলাম, টেপাল। এর ইউনিট মেম্বারকে আমরা পুষ্পপুটের একককে কি বলবো, একককে বলবো টেপাল। তাহলে কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রজনীগন্ধা, লিলি এই সব গাছে কিন্তু পুষ্পপুট দেখতে পাওয়া যায়। রজনীগন্ধা, লিলি এগুলো হচ্ছে এর এক্সাম্পল। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন হতেই পারে। চলো নেক্সট টপিকে চলে যাই। ফুলের বেশ কিছু প্রকারভেদ আমরা দেখব। কি কি প্রকারভেদ, ফার্স্টেই চলে এসেছি সুষম ফুল এবং বিষম ফুল। দুটো ফুল তোমরা দেখতে পাচ্ছ, দুপাশে সুন্দর দুটো ফুল। আচ্ছা, তো সুষম ফুল কাকে বলবো, দেখো জবা ফুলকে আমরা সুষম ফুল বলছি, এখানে এক্সাম্পল তো তোমরা দেখতেই পাচ্ছ জবা। সুষম মানে যে ফুলের প্রতিটা স্তবক সেম আকৃতি বিশিষ্ট। দেখো এর পাঁচটা বৃতি সেম টাইপের, পাঁচটা পাপড়ি সম আকৃতি বিশিষ্ট, পুংকেশরগুলো প্রত্যেকটা সম আকৃতি বিশিষ্ট, ওপরে গর্ভকেশরগুলো সব সম আকৃতি বিশিষ্ট। তাহলে যে ফুলের প্রত্যেকটা স্তবক সেম টাইপের হয় সেই ধরনের ফুলকে আমরা কি বলি, সুষম ফুল বলি। ঠিক আছে, আর বিষম ফুল কাকে বলবো, দেখো অপরাজিতা ফুলের ক্ষেত্রে, অপরাজিতা ফুলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একটা পাপড়ি বড় দেখা যায়, মাঝের এই পাপড়িগুলো ছোট ছোট প্রকৃতির হয়, তাই না, এই পাপড়িগুলো ছোট হয়, এই পাপড়িটা বড়, তাহলে সব স্তবকগুলো ইকুয়াল টাইপের না, তাহলে এই ধরনের ফুলকে আমরা কি বলি, বিষম ফুল, যার প্রতিটি স্তবক সমান আকৃতি বিশিষ্ট নয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই দুটো জিনিস মনে থাকলো। আচ্ছা, নেক্সট চলে আসছি, আরো তিনটে ভাগ। ফুলের প্রতিসাম্য অনুযায়ী আমরা ফুলকে ভাগ করছি। প্রতিসাম্য বলছি কি জিনিস, এক হচ্ছে বহু প্রতিসম, একটা হচ্ছে এক প্রতিসম, আর একটা হচ্ছে অপ্রতিসম। আচ্ছা, এখানে অপরাজিতা হবে না, এটা কেটে দিলাম, অপ্রতিসম। আচ্ছা, প্রতিসাম্য মানে ধরো এখানে একটা ফুল রয়েছে, ধরো এই একটা ফুল, এই ফুলটাকে যদি আমি এই অ্যাঙ্গেল বরাবর কাটি তাহলে এপাশে ইকুয়াল পার্ট পাবো, এপাশেও ইকুয়াল পার্ট পাচ্ছি। তার মানে লংগিটিউডিনালি মানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বলতে পারি, তাই না, যে দুটো পাশ একটা অ্যাঙ্গেলে আমরা কাটলে দুপাশই সমান, তাহলে এটাকে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বলা হয়, সেম। আচ্ছা, যদি ফুলটাকে এই অ্যাঙ্গেলে কাটি তাও তো দুটো সেম যাচ্ছে, যদি এই অ্যাঙ্গেলে কাটি তাও দুপাশে সেম যাচ্ছে। তার মানে কোনো একটা জিনিস বা কোনো একটা ফুলকে আমরা যে কোনো অ্যাঙ্গেল বরাবর যদি কাটি তাহলে দুপাশে যদি সমান প্রতিসম পাই আমরা, তাহলে সেই ধরনের ফুলকে আমরা বলবো বহু প্রতিসম, মানে সব দিক থেকেই ওটা প্রতিসাম্যতা শো করছে। তাহলে এইরকম একটা ফুলকে আমরা কি বলছি, বহু প্রতিসম ফুল, যার এক্সাম্পল হয়ে যাচ্ছে জবা। জবা ফুলকে আমরা যেদিক থেকেই কাটি না কেন দুপাশে ইকুয়াল হাফ পাবো, প্রতিসাম্যতা থাকবে, তাই এটাকে কি বলছি, বহু প্রতিসম ফুল। এরপর চলে আসছি এক প্রতিসম, যাকে একবার কাটলে দুপাশে সমান দেখতে পাওয়া যাবে। তাহলে দেখো এক প্রতিসম মানে কি, এটাকে যদি আমি এইভাবে কাটি লম্ব বরাবর তাহলে এপাশে আমরা ইকুয়াল পাচ্ছি, কিন্তু যদি এইভাবে কাটতাম এপাশে ইকুয়াল পেতাম, কখনোই পেতাম না। তাহলে এটাকে আমরা একবার প্রতিসাম্যতা শো করছে, তাই এটাকে আমরা কি বলছি, এক প্রতিসম। আর এমন কিছু ফুল রয়েছে যারা কোনো প্রতিসাম্যতা সই করে না, এটাকে আমরা যেদিক থেকেই কাটি না কেন এ কিন্তু দুদিক থেকে ইকুয়াল হবে না, তাই ওই যে অর্কিডের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়। এই ধরনের ফুলদেরকে আমরা কি বলি, অপ্রতিসম বা আসিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কি কি, এক হচ্ছে বহু প্রতিসম ফুলের একটা এক্সাম্পল, বহু প্রতিসমকে আমরা অ্যাক্টিনোমরফিকও বলি, এক প্রতিসম হচ্ছে জাইগোমরফিক, আর ওটা হচ্ছে আসিমেট্রিক্যাল। নেক্সট চলে আসি ফুলের সমসংযোগ। দেখো এখান থেকে
ভালো কোশ্চেন হতে পারে। ফুলের সমসংযোগ। আচ্ছা, সমসংযোগ বলতে কি বোঝায়? সম মানে ইকুয়াল, সেম জিনিস, আর সংযোগ মানে কারোর সাথে কিছু সংযুক্ত হচ্ছে, তাই না? তাহলে কি কি সংযুক্ত হচ্ছে আমরা একটু দেখে নিই। এক রয়েছে বৃত্তাংশের সমসংযোগ। বৃত্তাংশ মানে বৃত্তি, বৃত্তির সমসংযোগ মানে কি বোঝা যাচ্ছে? একটা বৃত্তি আর একটা বৃত্তির সাথে যুক্ত অবস্থায় থাকবে, এইটাকে আমরা কি বলছি? বৃত্তাংশের সমসংযোগ। তাহলে বৃত্তাংশের সমসংযোগের এক্সাম্পল কি? জবা। বৃত্তাংশের সমসংযোগের এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? জবা। কারণ এই জবা ফুলের যে বৃত্তিগুলো আছে দেখো প্রত্যেকটা যুক্ত অবস্থায় আছে না? এই যে বৃত্তি, এই যে বৃত্তি, সব যুক্ত অবস্থায় আছে। আমি কিন্তু একটা বৃত্তিকে এখান থেকে কেটে আলাদা করতে পারবো না, তাই না? তাহলে সব বৃত্তিগুলো যুক্ত অবস্থায় আছে বলে এগুলোকে আমরা কি বলছি? বৃত্তাংশের সমসংযোগ। এরপর চলে আসছি দলাংশের সমসংযোগ। মানে দললগ্ন কাকে বলি আমরা? পেটাল বা পাপড়িকে। ধুত্রা গাছের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় বলো তো? তুমি এখান থেকে যে 5টা পাপড়ি আছে, একটা পাপড়িকে কি আলাদা করতে পারবে না? কারণ সবকটা জুড়ে রয়েছে, একসাথে কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে এটাকে কি বলছি আমরা? দলাংশের সমসংযোগ। সব পাপড়িগুলো একসাথে যুক্ত রয়েছে। যেহেতু সব দেখো পাপড়ির সাথে পাপড়ি যুক্ত, তাই সমসংযোগ। বৃত্তির সাথে বৃত্তি যুক্ত, তাই সমসংযোগ। যদি বৃত্তির সাথে পাপড়ি জুড়তো তাহলে দুটো অসম জিনিস হতো, সেটাকে বলতাম অসমসংযোগ। ঠিক আছে? তো সমসংযোগ আর অসমসংযোগ কোশ্চেন দেখে ভালো করে করবে। তারপরে আছে পুংকেশরের সমসংযোগ, যেখান থেকে মেইন কোশ্চেনগুলো হয়ে থাকে। আচ্ছা, পুংকেশরের সমসংযোগ মানে পুংকেশরের সাথে পুংকেশর জুড়বে, তাই না? তাহলে পুংকেশরের সাথে পুংকেশর জুড়লে কীরকম হতে পারে স্ট্রাকচার? এখানে দেখো, একটা হচ্ছে যুক্ত পুংদণ্ড, মানে পুংদণ্ডগুলো সব একসাথে যুক্ত থাকবে। বলো তো কার ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যুক্ত পুংদণ্ড? জবা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কারণ সব পুংকেশরগুলো একটা জায়গায় কানেক্টেড থাকে, তাই না? যুক্ত পুংদণ্ড। আর একটা হচ্ছে যুক্ত পরাগধানী। যুক্ত পরাগধানী। আচ্ছা, তাহলে যুক্ত পুংদণ্ডের মধ্যে এখানে 3টে এক্সাম্পল আমি দেখিয়েছি, এটা একটু দেখে নাও। এই যে যুক্ত পুংদণ্ড মানে কি? আমরা জানি যে পরাগ, এই ধরো এটাকে বলা হয় পুংদণ্ড আর এই ওপরেরটাকে বলা হয় পরাগধানী। ঠিক আছে? এটাকে বলছি পুংদণ্ড আর এটা হচ্ছে পরাগধানী। তাহলে যুক্ত পুংদণ্ড মানে পুংদণ্ডগুলো যুক্ত থাকবে, সব দণ্ডগুলো যুক্ত থাকবে, কিন্তু পরাগধানীগুলো আলাদা থাকবে। তো তাই তো হয়েছে এখানে। জবা গাছের ক্ষেত্রেও তাই, সব পরাগধানীগুলো আলাদা, এক্ষেত্রেও তাই পরাগধানীগুলো আলাদা, কিন্তু দেখো পুংদণ্ডটা যুক্ত। এক্ষেত্রেও তাই পুংদণ্ডগুলো সব যুক্ত, কিন্তু ওপরে গিয়ে পরাগধানীগুলো আলাদা, তাই না? তাহলে এই যে যুক্ত পুংদণ্ডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একগুচ্ছ, জবা গাছের ক্ষেত্রে একটাই গোছার মধ্যে সব পুংকেশরগুলো অ্যাটাচ থাকে, তাই ওটাকে একগুচ্ছ বলছি। দ্বিগুচ্ছ হয়ে যাচ্ছে মটর। দেখো এইখানে একটা পুংকেশরের গোছা আর এইখানে একটা সিঙ্গেল ভাবে তৈরি হয়, দুটো গুচ্ছ তৈরি করছে, তাই এটাকে কি বলছি? দ্বিগুচ্ছ মটর। এখান থেকে কিন্তু এক্সাম্পল আসবে, এখান থেকে তোমাদের কোশ্চেন হবে, তাই এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখতে হবে। বহুগুচ্ছের এক্সাম্পল দেখো, শিমুল গাছে এই ধরো একটা পুংকেশরের বাঞ্চ, এটা একটা বাঞ্চ, তো এরকম আলাদা আলাদা গুচ্ছ তৈরি হয়, যেটাকে আমরা কি বলছি? বহুগুচ্ছ বা শিমুল। নেক্সট চলে আসছি যুক্ত পরাগধানী। নামেই বোঝা যাচ্ছে ওপরের পরাগধানীগুলো যুক্ত থাকবে, নিচের দণ্ডগুলো যুক্ত থাকবে না। তাহলে যুক্ত পরাগধানীর ক্ষেত্রে এই দেখো সূর্যমুখী এক্সাম্পল হয়ে যাচ্ছে, ওপরের পরাগধানীগুলো যুক্ত কিন্তু নিচের পুংদণ্ডগুলো আলাদা রয়েছে। আর একটা রয়েছে যুক্ত পুংকেশর, মানে টোটালটা কানেক্টেড থাকবে, টোটালটা। এরকম ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কুমড়ো গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কুমড়ো গাছের দেখো পুংকেশরের দণ্ডগুলোও যুক্ত, পরাগধানীগুলোও যুক্ত, তাই না? আচ্ছা, মুছে দিয়ে এগুলো, ছবিগুলো ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে। চলো, তাহলে এই গেল এগুলো কি? পুংকেশরের সমসংযোগ, কারণ পুংকেশরের সাথে পুংকেশর অ্যাটাচ ছিল। এবার চলে আসবো অসমসংযোগ। পুংকেশরের অসমসংযোগ, দললগ্ন বা এপিপেটালাস। আচ্ছা, এপিপেটালাস বা দললগ্ন কার অসমসংযোগ বলেছে? পুংকেশরের অসমসংযোগ। মানে আমরা প্রত্যেকটা টাইপই দেখব, কিন্তু পুংকেশরের সাথে কে যুক্ত সেটা দেখব। ফার্স্টে হচ্ছে দললগ্ন বা এপিপেটালাস।
তাহলে দললগ্ন বলতে আমরা পাপড়িকে বোঝাই, তার মানে এটা নিশ্চয়ই পুংকেশরের সাথে কে অ্যাটাচ থাকবে, ফুলের পাপড়িটা অ্যাটাচ থাকবে। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ধুত্রা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তুলসীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধুত্রা গাছের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ফুলটা একটা জায়গা দিয়ে পাপড়িটা চিরে পুরোটা খুলবে, মাইকটা খুলবে, খোলার পর দেখবে কি পুং দণ্ড যেগুলো রয়েছে, পরাগধানীগুলো উপরে খোলা অবস্থায় থাকে। মানে এই যে ধুত্রা ফুলটা যদি আমি এরকম দেখাই, ধুত্রা ফুল সাদা হয়, এটা ধরো কাটা অবস্থায় ধুত্রা ফুলটাকে এরম দেখা যাচ্ছে, তাহলে পুংকেশরগুলো কিভাবে থাকে, এইভাবে পাপড়ির সাথে অ্যাটাচ থাকে, কিন্তু ওপরে গিয়ে পরাগধানীগুলো কিন্তু ওপেন থাকে, সেগুলোকে তোমরা আলাদা করে দেখতে পারবে, কিন্তু এটা পাপড়ির সাথে অ্যাটাচ রয়েছে, এগুলো একদম অ্যাটাচ থাকে। তাহলে পাপড়ির সাথে পুংকেশর অ্যাটাচ, দুটো ডিফারেন্ট জিনিস, তাই জন্য এটাকে আমরা কি বললাম, অসম সংযোগ। তাহলে এই এক্সাম্পল কি হয়ে যাচ্ছে, দললগ্ন বা এপিপেটালাসের এক্সাম্পল হয়ে যাচ্ছে ধুত্রা। এরপর চলে আসছে, এটা বৃদ্ধা বানিয়ে দিয়েছে, এটা বৃত্তাংশ লগ্ন হবে, ঠিক আছে, বানানটা ভুল হয়েছে, এপিসেপালাস বা বৃত্তাংশ সংলগ্ন। তাহলে এপিসেপালাস কার ক্ষেত্রে হচ্ছে, মুক্তঝুরির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে কি হচ্ছে, বৃতি প্লাস পুংকেশর, পুংকেশরগুলো কার সাথে অ্যাটাচ থাকছে, বৃতির সাথে অ্যাটাচ থাকছে। তোমরা যদি এই নামগুলো মনে রাখো, পেটাল মানে পাপড়ি তোমরা জানো, সেপাল মানে বৃতি, তাহলে এপিসেপালাস, তারপরে এপিফাইলাস, তাহলে এটা কি পুষ্পপুট সংলগ্ন। রজনীগন্ধার ক্ষেত্রে কি হয়, রজনীগন্ধার ক্ষেত্রে ওই যে ধুত্রা ফুলটা যেমন কেটে দেখতে বললাম, রজনীগন্ধা ফুলও যদি তোমরা কেটে দেখো, রজনীগন্ধার পাপড়ি তো আমি বলবো না পেটাল বলবো না সেপাল বলবো, ওটা কি টেপাল। তাহলে টেপালের সাথে কি যুক্ত রয়েছে, পরাগধানীগুলো যুক্ত রয়েছে, পুংকেশরগুলো যুক্ত রয়েছে। তাহলে ওইটাকে আমরা কি বলছি, পুষ্পপুট সংলগ্ন। যেহেতু ওর পাপড়িটা পুষ্পপুট, তাই পুষ্পপুট সংলগ্নের এক্সাম্পল হয়ে যাচ্ছে কি, রজনীগন্ধা। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, পুষ্পপুট প্লাস পুংকেশর, এই দুটো যুক্ত অবস্থায় থাকলে সেটাকে আমরা কি বলছি, পুষ্পপুট সংলগ্ন বা এপিফাইলাস। আর লাস্ট টাইপ রয়েছে গর্ভপত্র লগ্ন বা গাইন্যান্ড্রাস। গর্ভপত্র আমরা কাকে বলছি, গর্ভপত্র হচ্ছে গর্ভকেশরকে বলছি। তাহলে গর্ভকেশরের সাথে যদি পুংকেশর যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, গাইন্যান্ড্রাস টাইপ। আকন্দের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আকন্দ ফুলের ওপরে তোমরা দেখবে খুব সুন্দরভাবে বেশ টোপরের মতন একটা অংশ দেখতে পাওয়া যায়, তাই না, সাইড দিয়ে কি থাকে, মানে এই যে এইরকম ধরনের সব থাকে, জানি না কতটা ঠিকঠাক আঁকতে পারলাম, মানে পুংকেশরগুলো এইভাবে থাকে আর ওপরে গর্ভকেশরটা এইভাবে থাকে, মানে ভেতর দিয়ে গর্ভকেশর, তো পুরোটা অ্যাটাচ থাকে। আকন্দ গাছের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়, আকন্দ যেখানে গর্ভকেশর প্লাস পুংকেশর দুটোই যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এগুলো কি গেল, পুংকেশরের অসম সংযোগ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। নেক্সট, পুষ্পাক্ষের ওপর ফুলের স্তবকগুলোর পারস্পরিক অবস্থান। এখানে এটা মেনলি ডায়াগ্রাম বেসড কোশ্চেনের জন্য বেশ ইম্পর্টেন্ট, যেটা নিটের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এখানে 3টে টাইপের ফ্লাওয়ার দেওয়া আছে, বলবে ম্যাম 4টে দেওয়া আছে, না 3টেই দেওয়া আছে। প্রথম যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে গর্ভপদ বা হাইপোগাইনাস ফ্লাওয়ার, তারপরেটা গর্ভকটি বা এপিগাইনাস ফ্লাওয়ার, আর তারপরে গর্ভশীর্ষ বা পেরিগাইনাস ফ্লাওয়ার। এই যে ফুলগুলোকে ধরো তোমাদের এরকম ডায়াগ্রাম দিয়ে বললো এর মধ্যে কোনটি হাইপোগাইনাস ফ্লাওয়ার, ABCD 4টে অপশন দিয়ে বলে দিল, তখন তোমাদের ছবিটা দেখে চিনতে হবে যে এর মধ্যে কোনটা এপিগাইনাস, কোনটা পেরিগাইনাস, কোনটা হাইপোগাইনাস। তো কিভাবে আমরা চিনবো, দেখো হাইপোগাইনাস, ফার্স্ট যে ছবিটা সেটা হচ্ছে হাইপোগাইনাসের ছবি। কি দেখতে পাচ্ছ এখানে, কি কি বৈশিষ্ট্য দেখে আমরা চিনবো, বৈশিষ্ট্যগুলো লিখি। এক, এর যে পুষ্পাক্ষ
যার উপর ফুলের 4টি স্তবক সাজানো থাকে তাকে আমরা কি বলি? পুষ্পাক্ষ বা পুষ্পাক্ষ বা থ্যালামাস। তাহলে এর থ্যালামাস কোনটা? এই যে অংশটা, এটাকে আমরা কি বলছি? থ্যালামাস। পুরোটা সাদা করে দিলে কি করে দেখবে? যাই হোক, এটাকে বলছি থ্যালামাস। তাহলে এর থ্যালামাসটা কি প্রকৃতির? উত্তল প্রকৃতির থাকবে এবং তার উপরে প্রথমে গর্ভকেশর, তারপরে পুংকেশর, তারপরে পাপড়ি মানে পেটাল, তারপরে বৃতি বা সেপাল, এইগুলো পরপর সজ্জিত থাকবে। এই ধরনের ফুলকে আমরা কি বলে থাকি? হাইপোগাইনাস। তাহলে আমরা শুধু পুষ্পাক্ষ দেখেই কিন্তু এটা বিচার করতে পারি, পুষ্পাক্ষ দেখেই বিচার করতে পারি। পুষ্পাক্ষ উত্তল প্রকৃতির হলে সেটাকে আমরা কি বলবো? হাইপোগাইনাস ফ্লাওয়ার। এর পরের পুষ্পাক্ষ দুটো, এই যে খ আর গ, এই ছবিটা দুটোই কিন্তু একই ধরনের ফুল। এটাকে আমরা কি বলবো? এপিগাইনাস। এপিগাইনাস মানে কি? দেখো এর যে কি বলে, এর থ্যালামাসটা রয়েছে বা পুষ্পাক্ষটা রয়েছে, একটা কাপ শেপ স্ট্রাকচার তৈরি করেছে, তাই না? কাপ শেপ স্ট্রাকচার তৈরি করেছে, এই যে পেয়ালা আকৃতি বিশিষ্ট তৈরি করেছে। আর তার মধ্যে দিয়ে কি কি সাজানো? গর্ভকেশর, পুংকেশর, বৃতি, দলমণ্ডল পরপর সাজানো। তো এইরকম যদি থাকে, পুষ্পাক্ষটি পেয়ালা আকৃতি বিশিষ্ট হয়। পেয়ালা আকৃতি, পুষ্পাক্ষ কি হচ্ছে? পেয়ালা আকৃতি বিশিষ্ট হচ্ছে। আর পুষ্পাক্ষের এই যে পেয়ালা আকৃতি বিশিষ্ট হওয়ার পরেও কি হচ্ছে? এটা ওপেন রয়েছে, মুখটা ওপেন রয়েছে। তোমাদের চেনার সুবিধার্থে আমি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, তোমাদের ওই বইয়ের টিপিক্যাল সংজ্ঞাগুলো পড়তে হবে না, সেগুলো পড়লে থাক কিছু না, আরও বোর ফিল করবে। তো এই জাস্ট এই বৈশিষ্ট্য দেখেই কিন্তু তোমরা চিনতে পারো। তাহলে এই পুষ্পাক্ষের অগ্রভাগ, পুষ্পাক্ষের অগ্রভাগটা কি থাকছে? উন্মুক্ত থাকছে, ঠিক আছে? উন্মুক্ত অবস্থায় থাকছে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য দেখে আমরা কি বলবো? সেটা হয়ে যাচ্ছে এপিগাইনাস। আর লাস্ট হচ্ছে পেরিগাইনাস। পেরিগাইনাস কাকে বলছি? দেখো এরও কিন্তু থ্যালামাসটা কাপ শেপ স্ট্রাকচার তৈরি করেছে, কিন্তু এর মুখটা বন্ধ, মানে গর্ভকেশরটাকে, মানে গর্ভকেশরের যে গর্ভাশয়, সেই গর্ভাশয়কে সম্পূর্ণ আবৃত করে রেখেছে। এই ধরনের ফুলকে আমরা কি বলবো? গর্ভশীর্ষ বা পেরিগাইনাস ফ্লাওয়ার। এক মিনিট। সরি, এটা একটু ভুল হলো, এটা পেরি হবে, এটা এপি হবে, একটু কারেকশন করে নিও। এটা হয়ে যাচ্ছে পেরিগাইনাস, এটা হয়ে যাচ্ছে পেরিগাইনাস, আর এটা হবে এপিগাইনাস, ঠিক আছে? আমার একটু কনফিউশন হচ্ছিল, যাই হোক। তাহলে পেরিগাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে? পেরিগাইনাসের ক্ষেত্রে পুষ্পাক্ষ পেয়ালা আকৃতি বিশিষ্ট আর অগ্রভাগ উন্মুক্ত হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? গর্ভকটি ফুল। আর গর্ভশীর্ষ, এর কিন্তু ইংলিশ টার্মগুলোই তোমাদের আসবে, বাংলা টার্মগুলো খুব একটা আসার চান্সেস নেই, তাও তোমরা পড়ে রাখবে। আর এপিগাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে? পুষ্পাক্ষ পেয়ালা আকৃতি বিশিষ্ট আর কি হচ্ছে? পুষ্পাক্ষের অগ্রভাগ, বা আমি লিখতে পারি পুষ্পাক্ষটি গর্ভাশয়কে সম্পূর্ণ আবৃত করে রাখে, সম্পূর্ণ আবৃত করে রাখে, ঠিক আছে? তাহলে এই তিনটে টাইপ আমাদের মনে থাকবে। এই তিনটে টাইপ তোমাদের কিন্তু ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসতে পারে, অথবা তোমাদের এই বৈশিষ্ট্য দিয়েও বলতে পারে, যখন পুষ্পাক্ষটি উত্তল প্রকৃতির হয় এবং পরপর স্তবকগুলো সাজানো থাকে তাকে কি ফুল বলা হয়।
হাইপোগাইনাস। ঠিক আছে, তো হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস, এই প্রথমটা হয়ে যাচ্ছে হাইপোগাইনাস, তারপরেরটা হয়ে যাচ্ছে এটা হাইপোগাইনাস, এই দুটোও হয়ে যাচ্ছে কি পেরিগাইনাস, সেম দুটোই, আর এটা হয়ে যাচ্ছে এপিগাইনাস। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নিই ফ্লোরাল এস্টিভেশন, পুষ্পপত্র বিন্যাস। আচ্ছা, পুষ্পপত্র বিন্যাস মানে কি? পুষ্পপত্র কাকে বলি? ঠাকুরের সামনে যে থালা আমরা সাজিয়ে দিই ফুল দিয়ে, সেগুলো পুষ্পপত্র না। পুষ্পপত্র বলতে আমরা পুষ্পস্তবককে বোঝাই। যেমন পাপড়ি একটা পুষ্পস্তবক, বৃতি একটা পুষ্পস্তবক। ঠিক আছে, তাহলে পুষ্পপত্র বলতে ফুলের স্তবককে বোঝায়। তাহলে পুষ্পপত্রগুলো কিভাবে বিন্যাস লাভ করছে, যেমন আমরা ফাইলোট্যাক্সি পড়লাম না, পত্র বিন্যাস, তেমন পুষ্পগুলো কিভাবে বিন্যাস লাভ করেছে সেটাও আমরা দেখে নিই। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ওই কাণ্ডের মধ্যে কিভাবে হচ্ছে সেটা দেখবো না, ফুলটার পাপড়িগুলো কিভাবে অ্যারেঞ্জ রয়েছে বা বৃতিগুলো কিভাবে অ্যারেঞ্জ রয়েছে সেটাই আমরা দেখবো এই ফ্লোরাল এস্টিভেশন। তো এখানেও কিন্তু এটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসার খুব চান্সেস রয়েছে। একদম প্রথম যেটা রয়েছে দেখো, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ভালভেট। এই 5টা টাইপ, আচ্ছা এখানে 4টে টাইপ দেওয়া হয়েছে, ভালভেট, তারপরটাকে বলা হচ্ছে টুইস্টেড, তারপরটা ইমব্রিকেট, আর একটা হচ্ছে ভ্যাক্সিলারি। তো প্রথম ভালভেটটাকে আমরা কি বলছি? যখন ধরো কোনো ফুলের প্রত্যেকটা পাপড়ি কেউ কাউকে টাচ করবে না, মানে এই একটা পাপড়ি, তো এর পরের পাপড়িটা এখান থেকে স্টার্ট, পরের পাপড়িটা এখান থেকে স্টার্ট, কেউ কাউকে ওভারল্যাপ করবে না। ঠিক আছে, তো এইরকম যদি পুষ্পবিন্যাস হয় তাহলে সেটাকে আমরা কি বলছি? ভালভেট টাইপের। মানে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এই 5টা কিন্তু পাপড়িকে দেখানো হচ্ছে, তো এই পাপড়িটা একে টাচ করেনি, এই পাপড়িটা একে টাচ করেনি, কেউ কাউকে টাচ করেনি, কি করেছে শুধু পরপর পরপর সজ্জিত রয়েছে। এই ধরনের পুষ্পপত্রকে আমরা কি বলছি? ভালভেট এস্টিভেশন। এর পরের যেটা টুইস্টেডের ক্ষেত্রে কি থাকে? জবা ফুল যদি তোমরা পাশে থাকে নিয়ে দেখবে, জবা ফুলের ক্ষেত্রে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস দেখতে পাওয়া যায়। ধরো এই একটা পাপড়ি রয়েছে, আর একটা পাপড়ি কি হবে? একে এরমভাবে ওভারল্যাপ করে রাখবে, একটা সাইড ওভারল্যাপ করে থাকবে, মানে আবার পরের পাপড়িটা কি হচ্ছে? এই দিকে থাকছে, মানে প্রতিটা পাপড়ির একটা সাইড আগের পাপড়ির ভেতরের দিকে আর একটা সাইড বাইরের দিকে। তো এইটাকে আমরা কি বলছি? টুইস্টেড ম্যানার। যেমন এই ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই পাপড়িটা এই দিকে, এই যে এই সাইডটা বাইরে, এই সাইডটা ভেতরে, আবার এই পাপড়ির এই সাইডটা বাইরে, এটা ভেতরে, একটা দিক বাইরে থাকবে, একটা দিক ভেতরে থাকবে। যদি এরকম এস্টিভেশন দেখো তোমরা ডায়াগ্রামে, তাহলে সেটাকে আমরা কি বলবো? টুইস্টেড টাইপের, যেটা জবা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, টুইস্টেড পুষ্পবিন্যাস। নেক্সট চলে আসছে ইমব্রিকেটটা কেমন? এক্ষেত্রে একটা পাপড়ি কমপ্লিটলি ভেতরে থাকবে, একটা পাপড়ি কি কমপ্লিটলি ভেতরে থাকবে, মানে তার দুটো প্রান্তই বাকি পাপড়ির মাঝে কি ভেতরে থাকছে, আর বাকিগুলো থাকছে টুইস্টেড ম্যানারে। দেখে নাও, এটা টুইস্টেড ম্যানারে রয়েছে, একটা বাইরে একটা ভেতরে, এটাও এটা টোটালটা বাইরে রয়েছে, আর এটা কি একটা বাইরে একটা ভেতরে, একটা বাইরে একটা ভেতরে। তাহলে ইমব্রিকেটের ক্ষেত্রে কি হলো? ইমব্রিকেটের ক্ষেত্রে একটি পাপড়ি সম্পূর্ণ ভেতরে থাকবে এবং একটি সম্পূর্ণ বাইরে থাকছে, একটি সম্পূর্ণ বাইরে থাকছে, আর বাকিগুলো থাকবে টুইস্টেড ম্যানারে। এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে আমরা কি বলছি? ইমব্রিকেট। আর লাস্ট ভ্যাক্সিলারি, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাক্সিলারির ক্ষেত্রে কি হচ্ছে? সব পাপড়িগুলো কিন্তু সমান আকৃতি বিশিষ্ট নয়। ছবিটাতে দেখতে পাচ্ছ একটা পাপড়ি এই যে এত বড়, একটা পাপড়ি বড়, আর বাকি এই নিচেরটা ছোট, সাইডের দুটো আরও ছোট। তো এইগুলোকে কি বলা হচ্ছে? একদম বড়টাকে বলা হচ্ছে ধ্বজা বা পতাকা। ঠিক আছে, একদম ছোটগুলোকে কি বলা হচ্ছে? নৌকা। বাকিগুলোকে কি বলা হচ্ছে? উইংস বা ডানা। তাহলে এই ধরনের পুষ্পবিন্যাস যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বলো তো কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? অপরাজিতাতে দেখবে বাইরের পাপড়িটা সব থেকে বড়, একদম মাঝখানে কি ছোট হয়ে যায়। তাহলে এই অপরাজিতার ক্ষেত্রে এই ভ্যাক্সিলারি পুষ্পবিন্যাস
সরি পুষ্পপত্র বিন্যাস দেখতে পাওয়া যায়। তাহলে এই 4টে টাইপ আমাদের মনে রাখতে হবে। নেক্সট, প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। দেখো অমরা বিন্যাস আমরা কাকে বলি? অমরা বিন্যাস বলতে বোঝায় যে, আচ্ছা আমি গর্ভকেশর থেকে বলি, স্ত্রী স্তবক থেকে বলি। এটা কি? এটা হচ্ছে একটা গর্ভকেশর, এটা একটা গর্ভকেশর। গর্ভকেশরের 3টে পার্ট দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় গর্ভমুণ্ড, এইটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, আর এটাকে বলা হয় গর্ভাশয়। এবার এই গর্ভাশয়ের মধ্যে থাকা ডিম্বক, গর্ভাশয়ের মধ্যে থাকছে কি? ডিম্বক থাকছে। তো এই গর্ভাশয়ের মধ্যে ডিম্বকগুলো কিভাবে অ্যারেঞ্জড হয়ে রয়েছে, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, তো কিভাবে অ্যারেঞ্জড হয়ে রয়েছে সেইটাকেই আমরা কি বলছি? অমরা বিন্যাস। ঠিক আছে, মানে আমরা যদি কোনো গর্ভাশয়কে এভাবে প্রস্থ বরাবর কাট করি, এভাবে প্রস্থ বরাবর কাট করি, তাহলে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো, ধরো এখানে কোনো ডিম্বকগুলো এই পরপর পরপর এই লাইনেই সজ্জিত রয়েছে। কোনো ডিম্বকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সব ডিমগুলো এরকম মাঝখানে সজ্জিত রয়েছে। তো এরকম বিভিন্নভাবে থাকতে পারে। তো এইগুলোকে আমরা কি বলছি? প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তাহলে এখানে বেশ কয়েকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ অমরা বিন্যাসের। একদম প্রথম যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? প্রান্তীয়, প্রান্তীয় অমরা বিন্যাস। খুব ইম্পর্টেন্ট। প্রান্তীয় কেন? কারণ এই যে পুরোটা রয়েছে, ধরো এই একটা লাইনে, এই ধরো গর্ভকেশর, এই ধরো গর্ভাশয়টা রয়েছে, ডিম্বকটা রয়েছে, এই লাইন বরাবর কি হচ্ছে? ডিম্বকগুলো পরপর পরপর সজ্জিত, আর প্রান্তের দিকে সজ্জিত। এখানে দেখা যাচ্ছে একই দিকে পরপর পরপর সজ্জিত। তাহলে এই প্রান্তের দিকে একটা নির্দিষ্ট লাইনে যদি সজ্জিত থাকে, সেগুলোকে আমরা কি বলছি? প্রান্তীয়। এরপরেরটা চলে আসছে অক্ষীয়। এটাকে আমরা কি বলবো? অক্ষীয় বা এক্সাইল, যেটা দেখতে পাওয়া যায় জবা গাছের ক্ষেত্রে। অক্ষীয় কেন বলা হচ্ছে? দেখো ডিম্বকগুলো কোথায় তৈরি হচ্ছে? একদম মিডিলে, মিডিল অক্ষ বরাবর তৈরি হচ্ছে, মিডিলে তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? এখান থেকে একটা নির্দিষ্ট অক্ষ প্রান্তের দিকে সজ্জিত হচ্ছে। এটাকে আমরা কি বলছি? অক্ষীয় অমরা বিন্যাস। তোমাদের কিন্তু এই ছবি দেখে চিনতে হবে। ধরো এরকম একটা অমরা বিন্যাসের ছবি দিয়ে বললে এটা কোন প্রকার অমরা বিন্যাস, পুরো ডায়াগ্রাম বেসড কোশ্চেন তোমাদের এখান থেকে হতে পারে। তারপরে রয়েছে কি? এটা মুক্ত প্রান্তীয়, মুক্ত প্রান্তীয়, প্রান্তের দিকেই সজ্জিত রয়েছে আর মুক্ত অবস্থায় রয়েছে, তাই এগুলোকে মুক্ত প্রান্তীয় বলা হচ্ছে। তারপরেরটা কি? ফ্রি সেন্ট্রাল, মুক্ত মধ্যীয়, বাংলাটাই লিখি, মুক্ত মধ্যীয়, কারণ সব ডিম্বকগুলো মাঝ বরাবর সজ্জিত। এবার দেখো এই মুক্ত মধ্যীয় আর অক্ষীয় এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? ডিফারেন্স এটাই, এখানে ডিম্বকগুলো পরপর পরপর মাঝখানে সজ্জিত, এখানেও ডিম্বকগুলো পরপর পরপর মাঝখানে সজ্জিত, কিন্তু এখান থেকে কি ডিম্বকগুলোর মাঝখান থেকে একটা অক্ষরেখা প্রান্তের দিকে সজ্জিত হচ্ছে, তাই এটাকে আমরা অক্ষীয় বলছি। বিভিন্ন অক্ষ তৈরি করছে প্রতিটা ডিম্বকের মাঝে, এখানে কিন্তু কোনো অক্ষ নেই। এই দুটো দেখেই কিন্তু আমরা মুক্ত মধ্যীয় আর অক্ষীয় চিনতে পারবো। ঠিক আছে, তো এই 4টে গেল বেশ ইম্পর্টেন্ট অমরা বিন্যাস, যেগুলো ছবি দেখে আমাদের চিনতে হবে। নেক্সট চলে আসছে পুষ্প সংকেত। আচ্ছা, পুষ্প সংকেত বলতে কি বোঝায়? তোমরা কেমিস্ট্রিতে যেমন বিভিন্ন কম্পাউন্ডের সংকেত তোমরা পড়ে রাখো, ফর্মুলা পড়ো, তো সেরকম কিন্তু ফুলেরও ফর্মুলা রয়েছে, ফ্লোরাল ফর্মুলা, যেটাকে আমরা বলছি পুষ্প সংকেত। কোনো ফুলের কি কি ক্যারেক্টার রয়েছে জাস্ট আমরা একটা পুষ্প সংকেত দেখে বলে দিতে পারি যে ফুলের মধ্যে কটা পাপড়ি রয়েছে, কটা গাইনেশিয়াম রয়েছে, কটা অ্যান্ড্রোসিয়াম রয়েছে, কটা বৃতি রয়েছে। তো সেইগুলো জানতে গেলে আমাদের বেশ কয়েকটা চিহ্ন আগে জেনে নিতে হবে। এখানে ছকের মধ্যে দেখতেই পাচ্ছ, বৃতিকে আমরা কি দ্বারা ডিনোট করব? বৃতিকে আমরা বলে থাকি ক্যালিক্স, তাই না? বৃতিকে বলি ক্যালিক্স। তাহলে
কে দিয়ে ডিনোট করব। কে মানে আমাদের বুঝে নিতে হবে ওটা বৃত্তিকে বোঝাচ্ছে। নেক্সট দলমণ্ডল করলা, সেটাকে সি দিয়ে বোঝাবো। তাহলে আমাদের এই ছকটা আমাদের মুখস্থ থাকতে হবে। পুংস্তবক অ্যান্ড্রোয়েশিয়াম, এ দিয়ে বোঝাবো কাকে? পুংকেশরকে। জি দিয়ে বোঝাবো গাইনোইশিয়ামকে। পি দিয়ে কি বোঝাবো? পেরিয়েন্থ বা পুষ্পপুট, যেখানে পাপড়ি আর ফুলের পাপড়ি আর কি হচ্ছে বৃত্তি, এই দুটো ম্যাচ হয়ে রয়েছে, একসাথে কম্প্যাক্টেড হয়ে একটা নতুন স্ট্রাকচার তৈরি করেছে, সেটাকে আমরা বলি পুষ্পপুট, একটু আগেই পড়েছি। তাহলে সেটাকে পি দিয়ে বোঝাবো। মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট, বি আর দিয়ে ব্র্যাক্টকে বোঝাবো। মঞ্জুরিপত্র কি? দেখো যে দণ্ডের মধ্যে ফুল তৈরি হয় সেটাকে বলি আমরা মঞ্জুরি দণ্ড, ঠিক আছে, ফ্লোরাল অ্যাক্সিস। আর এই মঞ্জুরি দণ্ডের মধ্যে ধরো এরকম হলো, এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড, এখান থেকে ফুল তৈরি হচ্ছে, এখান থেকেও ফুল তৈরি হচ্ছে, তাহলে এইটাকে বলছি কি? মঞ্জুরি দণ্ড। আর মঞ্জুরি পত্র কাকে বলছি? যদি এই দণ্ডের মধ্যে কোনো পাতা তৈরি হয়, যেমন এরকম জায়গায় যদি পাতা তৈরি হয়, তাহলে এগুলোকে কি বলবো? মঞ্জুরি পত্র। অনেক সময় এই মঞ্জুরি পত্র পরিণত হয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে, মানে ফুলটাকে আবৃত করে রাখে, বিভিন্ন ধরনের কালারেশন তৈরি করে অনেক সময় মঞ্জুরি পত্র। তা মঞ্জুরি পত্র যদি কোনো ফুলে উপস্থিত থাকে, সেখানে আমরা বি আর মানে ব্র্যাক্ট বলা হয় ইংলিশে মঞ্জুরি পত্রকে, তাই বি আর দ্বারা ডিনোট করব। নেক্সট উপমঞ্জুরিপত্র, মঞ্জুরিপত্রেরও আবার উপমঞ্জুরিপত্র হতে পারে, এরকম ছোট ছোট আরো স্ট্রাকচার হতে পারে, সেগুলোকে বলবো বি আর এল, এল থাকলে উপমঞ্জুরিপত্র। নেক্সট উপবৃত্তি, ধরো জবা গাছের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়, এই ধরো বৃত্তি রয়েছে, এই জায়গা দিয়ে দেখবে আরো কয়েকটা ওই পেছন দিয়ে এরকম ছোট ছোট উপবৃত্তি দেখতে পাওয়া যায়। বৃত্তির আবার উপবৃত্তি, উপবৃত্তি থাকলে ইপিআইকে এটা দিয়ে ডিনোট করব। এইভাবে বেশ কয়েকটা চিহ্ন এখানে সাইন রয়েছে। এপিপেটালাস পুংকেশর, মানে এপিপেটালাস মানে কি? অ্যান্ড্রোয়েশিয়ামের সাথে কে যুক্ত? করলা যুক্ত। তাহলে সি আর এ পাশাপাশি লিখবো আমরা, ওপরে একটা বার চিহ্ন দিয়ে দেবো, তার মানে এই দুটো কানেক্টেড। যে স্তবকগুলো আর একটার সাথে কানেক্টেড থাকবে তার উপরে আমরা একসাথে চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, তাহলে গাইনোইড্রাসের ক্ষেত্রে যে জি আর এ কানেক্টেড করে দেবো। এইভাবে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে পুষ্প সংকেতটা বুঝতে সুবিধা হবে। তো চলো একটা পুষ্প সংকেত আমরা করে নিই। এখানে আরও কয়েকটা জিনিস আছে সাইন, যেমন পুং পুষ্প যদি একলিঙ্গ ফুল হয়, কুমড়ো গাছের ক্ষেত্রে আমরা জানি একলিঙ্গ ফুল দেখতে পাওয়া যায়, কারণ পুরুষ ফুল আলাদা থাকে, যে ফুলে পুংকেশর থাকবে সেটা পুরুষ ফুল, যে ফুলে গর্ভকেশর থাকবে সেটাকে বলি আমরা স্ত্রী ফুল। তাহলে যদি শুধু পুরুষ ফুল হয় তাহলে আমরা কি এই সাইনটা দেবো? আমরা জানি এটা, এই সাইনটা আমরা ইউজ করি সায়েন্সের ক্ষেত্রে। আর স্ত্রী পুষ্প হলে এই সাইনটা ইউজ করব। উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে আমরা কি পুরুষ এবং স্ত্রী দুটোকে একসাথে দেখাবো উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে। আর কি কি রয়েছে? অ্যাক্টিনোমরফিক, মানে বহু প্রতিসম ফুল হলে, যেমন বহু প্রতিসম ফুল হলে আমাদের এই সাইনটা ইউজ করতে হবে। এটা দেখে মানে গোলের মধ্যে প্লাস সাইন দিলে সেটাকে বুঝে নিতে হবে সেটা বহু প্রতিসম, যে কোনো দিকে সেটাকে কাট করা যাবে। এক প্রতিসম হলে আমরা এরকম শুধু প্লাস দিতে পারি, অথবা এরকম ডিভাইডেড চিহ্নও দিতে পারি, এরকম। আর যে কোনো জিনিসের সংখ্যা অনেকগুলো, ধরো জবা গাছের ক্ষেত্রে পুংকেশর তো অনেকগুলো রয়েছে, তাহলে পুংকেশর যখন আমরা লিখবো অ্যান্ড্রোয়েশিয়াম এ দিয়ে বোঝাবো। এবার এর সংখ্যা বোঝাতে গেলে আমার কি করতে হবে? এর সাফিক্সে ইনফিনিটি দিতে হবে, কারণ প্রচুর, আমার গুণে বলতে পারবো না কতগুলো থাকে বা নির্দিষ্ট কোনো সংখ্যায় থাকে। এবার ধরো কারোর ক্ষেত্রে, যেমন ধুতরা গাছের ক্ষেত্রে 5টা দেখতে পাওয়া যায়, তাহলে ধুতরা গাছের ক্ষেত্রে আমরা কি লিখবো? A5, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো জবা গাছের ক্ষেত্রে যে বৃত্তি থাকে, বৃত্তিকে ধরো আমরা কে দ্বারা ডিনোট করলাম। কটা বৃত্তি থাকে? 5টা বৃত্তি থাকে। আমি সিঙ্গেল ভাবে আগে বোঝানোর চেষ্টা করছি। জবা গাছে 5টা বৃত্তি থাকে, কিন্তু বৃত্তিগুলো কিভাবে থাকে? যুক্ত অবস্থায় থাকে, প্রত্যেকটা বৃত্তির সাথে যুক্ত। তাহলে আমি কে সাফিক্সে 5 লিখবো, আর যুক্ত হলে সেটাকে ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে। মুক্ত বৃত্তি হলে, মানে প্রত্যেকটা বৃত্তি যদি আলাদা থাকে, মুক্ত বৃত্তি হলে আমরা জাস্ট নাম্বারটা লিখবো সাফিক্সে, আর যদি যুক্ত বৃত্তি হয় তাহলে সেই নাম্বারটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইভাবে দেখে আমরা চিনতে পারি। তারপর ধরো করলা, জবা গাছের ক্ষেত্রে করলা বা পাপড়ি কটা থাকবে? 5টা থাকে আমরা জানি। আর পাপড়ি কিন্তু কেউ কারোর সাথে অ্যাটাচ নয়, আমরা একটা পাপড়িকে আলাদা করতেই পারি। তাহলে এক্ষেত্রে আমরা যখন সি লিখবো, সি এর সাফিক্সে 5 লিখবো, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেবো না, তার মানে এটা ফ্রি রয়েছে। তো এইভাবে আমাদের সংকেতগুলো তৈরি করতে হবে, যেটা দেখে আমি পুরো ফুলের ক্যারেক্টার বলে দিতে পারব।
তাহলে একটা পুষ্প সংকেত আমরা করি। এখানে একটা ফ্লোরাল ডায়াগ্রাম দেখানো হয়েছে, দেখো ফ্লোরাল ফর্মুলা দেখে আমরা ডায়াগ্রাম করতে পারি। তো ফ্লোরাল ডায়াগ্রাম দেখানো হয়েছে আর এখানে একটা ফ্লোরাল ফর্মুলা লেখা আছে। তো ফার্স্টেই রয়েছে BR, সেটাকে আমি গোল করে দিই, এটা গোল করা হয়নি। আচ্ছা, BR মানে কি? ব্র্যাক্ট রয়েছে। BR মানে কি? ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র উপস্থিত জবা গাছের ক্ষেত্রে। এটা কিন্তু জবা ফুলের সাইনটা দেখানো হয়েছে। BR, তাহলে এটা কি কাকে বোঝাচ্ছে? আমি লিখে দিই প্রত্যেকটা। মঞ্জুরি পত্র, ঠিক আছে। তারপরটা কি? BRL মানে কি বোঝাচ্ছে? যে এর উপমঞ্জুরি পত্র রয়েছে, উপমঞ্জুরি পত্র উপস্থিত। নেক্সট এই সাইনটাকে কি বলেছিলাম? এই সাইনটা দেখে আমরা বলতে পারি ফুলটা বহু প্রতিসম না এক প্রতিসম। এটা বহু প্রতিসম সাইন, আর আমরা জানি জবা ফুল বহু প্রতিসম, তো বহু প্রতিসম। এখানে জিরোটা দেওয়া হয়েছে, জিরোটা হবে না এখানে, এটা হবে না। এরপর আছে EPIK, EPIK 5, এইটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে উপবৃতি উপস্থিত। কিন্তু উপবৃতি কটা রয়েছে? 5খানা রয়েছে। উপবৃতি কটা? 5টা রয়েছে। দেখবে জবা গাছের বৃতির নিচে আরও 5টা উপবৃতি আলাদা আলাদা থাকে, আর সেগুলো কিন্তু কানেক্টেড থাকে না। কানেক্টেড থাকে না বলে এখানে আমরা 5টা লিখেছি, কিন্তু 5টাকে কোনো ব্র্যাকেট দিইনি। তাহলে এটা গেল উপবৃতি। এরপর চলে আসছে K5, K মানে বৃতিকে বোঝায়। তাহলে বৃতি কটা রয়েছে? 5টা রয়েছে। এখানটা একটু ঠিক করে দিই, উপবৃতি 5টা। আচ্ছা, বৃতি কটা রয়েছে? 5টা থাকবে, কিন্তু 5টা যুক্ত অবস্থায়, তাই আমরা ব্র্যাকেটে রেখেছি। এটা গেল কে। C5, C5 মানে কাকে বোঝাচ্ছে? করলা বা দলমণ্ডল। তাহলে দলমণ্ডল কটা থাকবে? 5টা রয়েছে, কিন্তু এটা যেহেতু যুক্ত নয়, পাপড়িগুলো ফ্রি, তাই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিইনি। তারপরে চলে আসছে A ইনফিনিটি, আবার ব্র্যাকেট দেওয়া। তার মানে কি? এটা পুংকেশরকে বোঝাচ্ছে, অ্যান্ড্রোইশিয়াম পুংকেশরকে বোঝাচ্ছে। কতগুলো রয়েছে? ইনফিনিটি মানে অগুন্তি, বহু সংখ্যক রয়েছে। আর বহু সংখ্যক থাকলেও সেই পুংকেশরগুলো আমরা পড়েছি যে একগুচ্ছ পুংকেশর, এক্ষেত্রে পুংকেশরের সমসংযোগ দেখতে পাওয়া যায়, মানে সব পুংকেশরগুলো একটা দণ্ডের মধ্যে যুক্ত অবস্থায় রয়েছে। যুক্ত আছে বলে এটাকে আমরা ব্র্যাকেটে রেখেছি। আর লাস্ট চলে আসছে G5, G মানে কাকে বোঝায়? গাইনোইশিয়াম বা গর্ভকেশরকে বোঝায়। তাহলে গর্ভকেশর কটা থাকে? গর্ভকেশর 5টা থাকে, মুক্ত অবস্থায় থাকে। দেখবে জবা গাছের একদম ওপরে গিয়ে এরকম 5টা গর্ভমুণ্ড আলাদা দেখতে পাওয়া যায়, তাই না? তাহলে এই যে ফুলের জাস্ট এই সংকেতটা দেখে আমরা ফুলের সমস্ত বৈশিষ্ট্য বুঝে গেলাম। তাহলে এইভাবে পুষ্প সংকেত আমরা রেডি করব। আর এই পুষ্প সংকেত মানে ফ্লোরাল ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে কি? পুষ্প সংকেত দেখে একটা ছবি ক্রিয়েট করা, সাইন্টিফিক ছবি, যেটা ফুলের সমস্ত ক্যারেক্টারগুলোকে এই ছবিটা দেখেও বোঝা যাবে। এটাকে বলছে ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রামে আমরা কিভাবে দেখব? দেখো, আমরা সংকেতের সাথে ফ্লোরাল ডায়াগ্রামটা মেলাই। একদম ওপরে এই যে গোল ছোট্ট চিহ্নটা দেখা যাচ্ছে, এখানটা দেখো, এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মাতৃ অক্ষ বা মেন অ্যাক্সিস। এইখান থেকে ফুলগুলো আমরা দেখা স্টার্ট করব। তো মাতৃ অক্ষের একদম বাইরের দিকে, একদম বাইরে কাকে দেখানো হচ্ছে? এইগুলোকে দিয়ে বোঝানো হচ্ছে বৃতি। দেখো এইগুলো, এই সাইনগুলোকে দেখে কি বোঝানো হচ্ছে? বৃতি। এগুলো কি সাইনকে বোঝাচ্ছে? বৃতিকে বোঝাচ্ছে। বৃতি কটা আছে? 5টা আছে। কটা আছে বৃতি? 5টা আছে। আর 5টা কিভাবে রয়েছে? যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে তো দেখো এখানে এই যে 5টা বৃতি রয়েছে, এই ধরো বৃতিগুলো রয়েছে, বৃতিগুলো দেখো কানেক্টেড রয়েছে, প্রত্যেকটা বৃতি কানেক্টেড রয়েছে। যেটুকু পোর্শন আমি দেখাচ্ছি এইটুকু হচ্ছে বৃতির অংশ। তাহলে বৃতিকে বোঝানোর জন্য আমরা এইভাবে এঁকেছি।
তাই না? তাহলে প্রত্যেকটা বৃতি 5টা বৃতি কানেক্টেড অবস্থায় রয়েছে, যার জন্য এদেরকে পুরো এক জায়গায় একসাথে আটকানো। তাহলে বৃতি 5টা হয়ে গেল কানেক্টেড। উপবৃত্তিও তো ছিল, তাই না? 5টা উপবৃত্তিও তো ছিল। উপবৃত্তিগুলো কোথায় গেল? উপবৃত্তিগুলো এই যে বৃত্তির সাথে উপবৃত্তি দেখানো হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখানো হয়েছে, দেখো। এবার উপবৃত্তি একটার সাথে তো আরেকটা আমার কানেক্টেড করার দরকার নেই, উপবৃত্তি তো ফ্রি ছিল, তো এগুলো হয়ে গেল উপবৃত্তি। তাহলে বৃত্তি উপবৃত্তি চলে গেল। এরপর কি আসবে? পাপড়ি। পাপড়ি কটা আছে? দলমণ্ডল আছে 5টা, কিন্তু কানেক্টেড নয়। আর জবা গাছের ক্ষেত্রে টুইস্টেড এস্টিভেশন দেখা যায়, মানে ফুলগুলো এই একটা পাপড়ি থাকলে এইভাবে অ্যারেঞ্জ হবে, আবার এইভাবে অ্যারেঞ্জ হবে, মানে একটা প্রান্ত ভেতরের দিকে একটা প্রান্ত বাইরের দিকে। তো টুইস্টেড ম্যানারে এই দেখো, একটা প্রান্ত বাইরের দিকে একটা প্রান্ত ভেতরের দিকে, আবার একটা প্রান্ত বাইরের দিকে একটা প্রান্ত ভেতরের দিকে, এইভাবে 5টা পাপড়ি দেখানো হয়েছে। এই গেল টুইস্টেড ম্যানারে এর পাপড়িটা দেখানো। বৃত্তি হয়ে গেল, উপবৃত্তি হয়ে গেল, বৃত্তি হয়ে গেল, পাপড়ি হয়ে গেল। তারপর চলে আসছি আমরা কিসে? অ্যান্ড্রোয়েশিয়াম, পুংকেশর। কতগুলো রয়েছে? ইনফিনিটি, প্রচুর রয়েছে। তাহলে অ্যান্ড্রোয়েশিয়াম আমরা অনেকগুলো দেখাবো। দেখো এখানে প্রচুর অ্যান্ড্রোয়েশিয়াম দেখানো হয়েছে, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সবগুলোকে দেখানো হয়েছে। আর একটা নির্দিষ্ট গোলের মধ্যে দেখানো হয়েছে। কেন? কারণ এর সাথে অ্যান্ড্রোয়েশিয়ামগুলো কানেক্টেড, প্রত্যেকটা অ্যান্ড্রোয়েশিয়াম কানেক্টেড রয়েছে, ওই জন্য একসাথে দেখানো হয়েছে। এটাও গেল অ্যান্ড্রোয়েশিয়াম। আর লাস্টে চলে আসছে গাইনোয়েশিয়াম, যেখানে এখানে তোমরা ইয়েও দেখতে পারো এই অংশটায়, যে অক্ষীয় অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন, এক্সাইল প্লাসেন্টেশন, সেটা দেখতে পাওয়া যায় এই জায়গায়। তাহলে এটা গাইনোয়েশিয়ামকে বোঝাচ্ছে, কারণ এরপর আর কিছু নেই। তাহলে আমরা বাইরে থেকে এই সংকেত দেখে ডায়াগ্রাম আঁকতে পারি, আবার ডায়াগ্রাম দেখে আমরা সংকেত লিখতে পারি। তো তোমাদের এমন প্রশ্ন আসতেই পারে যে কোনো ফ্লোরাল ডায়াগ্রাম দিয়ে দেওয়া হলো, সে ডায়াগ্রাম দেখে 4টে সংকেত তোমাদের 4টে অপশানে থাকলো, দেখে বলতে হবে কোনটা ওর সঠিক সংকেত। এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো তোমাদের এই জিনিসগুলো করানো হবে সমস্তটাই এমসিকিউতে। তাহলে এই গেল আমাদের পুষ্প সংকেত। এবার যে টপিকটায় আমরা ঢুকছি সেটা হচ্ছে পুষ্পবিন্যাস। আমরা এতক্ষণ ফুল সম্পর্কে পড়েছি, ফুল কাকে বলে, ফুলের প্রকারভেদ পড়েছি, তারপরে ফুলের আর কি কি টাইপ আছে, এস্টিভেশন পড়েছি, পুষ্পপত্র বিন্যাস পড়েছি। তো এবার যেটা পড়বো সেটা হচ্ছে পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। এটা কি জিনিস? আচ্ছা, 1 মিনিট একটু জল খেয়ে। পুষ্পবিন্যাস, আমরা পত্রবিন্যাস পড়েছি, তেমন কিন্তু আমরা পুষ্পবিন্যাস এবার পড়ব। আচ্ছা চলো, দেখো একটা জিনিস ঠিক মাথায় রাখতে হবে, আমরা এর আগে পুষ্পপত্র বিন্যাস পড়েছি না, ওখানে একটা পত্র কথাটা এক্সট্রা অ্যাড ছিল, আর এটা হচ্ছে পুষ্পবিন্যাস। তাহলে পুষ্পপত্র আমরা কাকে বলি? পুষ্পস্তবককে বলি। তাই ওগুলো স্তবকের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখেছিলাম, মানে পাপড়ির অ্যারেঞ্জমেন্ট, বৃতির অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এখানে কি দেখব? পুষ্পবিন্যাস, মানে ফুলগুলো মঞ্জুরিদণ্ডের মধ্যে কিভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে সেটা দেখব আমরা পুষ্পবিন্যাসে। তাহলে ধরো এই একটা মঞ্জুরিদণ্ড চেঞ্জ করে নিই, এই ধরো একটা মঞ্জুরিদণ্ড রয়েছে, এখান থেকে ফুল তৈরি হবে, এখান থেকে ফুল তৈরি হচ্ছে, বিভিন্ন ফুল তৈরি হচ্ছে। তো এইটাকে কি বলছি? যে দণ্ডের মধ্যে ফুল তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি মঞ্জুরি দণ্ড। তো এই মঞ্জুরি দণ্ডের মধ্যে ফুলগুলো কিভাবে অ্যারেঞ্জড হয়ে রয়েছে সেটাকেই আমরা বলছি পুষ্পবিন্যাস। তাহলে মঞ্জুরি দণ্ডের এর মধ্যে ফুলের বিন্যাস পদ্ধতিকে বলা হয় পুষ্পবিন্যাস। চলো, তাহলে পুষ্পবিন্যাস ক রকমের হয়? মোট 2 রকমের এখানে দেখিয়েছি। এক হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস, আর এক হচ্ছে নিয়ত। আরও যে দুটো টাইপ তোমাদের বইতে আছে সেই দুটো হচ্ছে একটা মিশ্র আর একটা হচ্ছে বিশেষ। সেই দুটো টপিক নিয়ে আমি লাস্টে আসছি, আগে আমরা এই দুটো বুঝে নিই।
অনিয়ত পুষ্পবিন্যাস আর নিয়ত পুষ্পবিন্যাস। দেখো অনিয়ত বলতে কি বোঝায়? অনিয়ত মানে কি, একদম বৃদ্ধি এর চলতেই থাকবে, কোনো এন্ড নেই, কত পর্যন্ত বৃদ্ধি হবে। তার মানে এর যে মঞ্জুরি দণ্ডটা রয়েছে, এই মঞ্জুরি দণ্ডের মধ্যে ফুল তৈরি হবে, কিন্তু এর টিপ পোর্শনে ফুল তৈরি হবে না, যার বৃদ্ধি অসীমিত, অনির্দিষ্ট। তাহলে যে পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ডের শীর্ষে কোনো ফুল তৈরি হয় না, সেটাকে আমরা কি বলে থাকি? অনিয়ত পুষ্পবিন্যাস। তাহলে এর ক্ষেত্রে ফুলগুলো এইভাবে ধরো, ফুলগুলো তৈরি হচ্ছে, এইভাবে ফুল তৈরি হচ্ছে, কিন্তু শীর্ষে কোনো ফুল নেই। আর এক্ষেত্রে কি হচ্ছে? নিয়ত, মানে এটা নিয়ত বৃদ্ধি সম্পন্ন, একটা সময় পরে গিয়ে বৃদ্ধি সীমিত হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে টিপ পোর্শনে, একদম টিপ পোর্শনে ফুল তৈরি হবে আগে, এই টিপ শীর্ষদেশে ফুল থাকবে, তারপরে যেমনভাবে ফুল তৈরি হয় সেটা হবে। তাহলে এই দুটো পার্থক্য। তাহলে এখানে কি বলবো? মেন পার্থক্য হচ্ছে মঞ্জুরি দণ্ডের শীর্ষে কোনো ফুল তৈরি হয় না, মঞ্জুরি দণ্ডের শীর্ষে কোনো ফুল তৈরি হয় না, বৃদ্ধি অসীমিত, এটাও লিখে দিই, বৃদ্ধি অসীমিত। আর এক্ষেত্রে কি হচ্ছে? মঞ্জুরি দণ্ডের শীর্ষে ফুল তৈরি হয়, এর বৃদ্ধি সীমিত। ঠিক আছে, এই দুটো গেল মেন টাইপ। এবার আমরা অনিয়ত আর নিয়তের বেশ কিছু টাইপ পড়ব, যেখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে। তো এই টাইপগুলো আমরা একবার দেখে নিই। চলো, একদম প্রথম যেটা রয়েছে, প্রথমে কি রয়েছে? রেসিম। রেসিম কাকে বলা হয়? এগুলো সব হচ্ছে তোমার অনিয়ত পুষ্পবিন্যাস, মানে কারোরই মঞ্জুরি দণ্ডের শীর্ষে তো ফুল ফুটবে না, অনিয়ত বৃদ্ধি সম্পন্ন এরা। তাহলে প্রথম টাইপটা হয়ে যাচ্ছে কি? রেসিম। রেসিম আমরা কখন বলবো? আমি প্রত্যেকটার ফ্লোরাল ডায়াগ্রাম আমি এঁকে দিচ্ছি এখানে। ধরো এক্ষেত্রে কি হয়, এই যে মঞ্জুরি দণ্ডটা রয়েছে, মঞ্জুরি দণ্ডের শীর্ষে ফুল তৈরি হবে না, আর ফুলগুলো অগ্র উন্মুখভাবে ফুটবে। মানে কি, নিচের ফুলগুলো আগে তৈরি হবে, উপরের ফুলগুলো পরে তৈরি হবে, যার জন্য নিচের ফুলগুলো একটু বড় আকৃতি বিশিষ্ট হয়। তারপরে যত আমরা ওপরে উঠবো, আস্তে আস্তে ফুলের আকৃতিগুলো ছোট হয়ে যাবে। এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা কি বলছি? রেসিম পুষ্পবিন্যাস, যেটা সর্ষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল কি হয়ে যাবে? সর্ষে। নেক্সট যেটা রয়েছে যৌগিক রেসিম। তোমাদের কিন্তু এইরকম ডায়াগ্রাম দিয়েও বলতে পারে যে এটা কোন ধরনের পুষ্পবিন্যাস। ঠিক আছে, যৌগিক রেসিম মানে কি? এইরকম পুষ্পবিন্যাসই থাকবে, কিন্তু আরো শাখা প্রশাখা বিন্যাস হবে। মানে এইরকম হচ্ছে ব্যাপারটা, এরকম হচ্ছে, এখান থেকে বেশ কয়েকটা শাখা তৈরি হয়েছে, আর এই এক একটা শাখা এক একটা রেসিম, এক একটা শাখা এক একটা রেসিম পুষ্পবিন্যাস। এটাকে কি বলা হচ্ছে? যৌগিক। যৌগিক রেসিম কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ছবি দেখেই তোমরা বুঝতে পারছো, আমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আম গাছে দেখতে পাওয়া যায়। নেক্সট টাইপ হয়ে যাচ্ছে করিম্ব। করিম্বটা কি? ধরো যে মঞ্জুরি দণ্ডটা রয়েছে, এই মঞ্জুরি দণ্ডের এই নিচের যে ফুলগুলো তৈরি হয়, অগ্র উন্মুখভাবেই ফুটবে, শীর্ষে ফুল ফুটবে না, এটা সেম। কিন্তু নিচ থেকে যে ফুলগুলো তৈরি হয় তার বৃতিগুলো অনেকটা লম্বা হয়, তুলনামূলকভাবে ওপরের ফুলগুলোর বৃতি ছোট হয়। মানে কেমন হচ্ছে? এই ডায়াগ্রামগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ধরো মঞ্জুরি দণ্ড রয়েছে, নিচের ফুলটার বৃতিটা অনেক বড়, তারপরে যত ওপরে যাব আমরা, বৃতি আস্তে আস্তে ছোট হতে থাকবে, বৃতি ছোট হতে থাকবে, যার জন্য ফুলগুলোকে মনে হয় সব ফুলগুলোই একই তলে সজ্জিত হয়ে রয়েছে। নিচের এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে মৌরি গাছের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা,
এরকম নিচের বৃত্তিগুলো বড়, ওপরের বৃত্তিগুলো ছোট। তাহলে এক্ষেত্রে এই ধরনের পুষ্পবিন্যাসকে, যাদের নিচের বৃত্তিগুলো বড় আকৃতি বিশিষ্ট হয় এবং উপরের বৃত্তিগুলো ছোট আকৃতি বিশিষ্ট হয়, সেটাকে বলছি আমরা করিম্ব পুষ্পবিন্যাস। নেক্সট চলে আসছি স্পাইক। স্পাইকের ক্ষেত্রে কি হয়, বৃন্ত তৈরি হয় না ফুলের, একদম যে মঞ্জুরিদণ্ডের মধ্যেই ফুল ফুটে যায়, কোনো পুষ্প বৃন্ত তৈরি হয় না। যদি বৃন্ত তৈরি না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্পাইক পুষ্পবিন্যাস। মানে এক্ষেত্রে এই যে ফুল তৈরি হচ্ছে, ঠিক নিচের ফুলগুলো বড় হবে, উপরের ফুলগুলো ছোট হবে, এইভাবেই ফুলগুলো তৈরি হবে। তো এটাকে কি বলছি, স্পাইক পুষ্পবিন্যাস। নেক্সট চলে আসছি আম্বেল। আম্বেল পুষ্পবিন্যাস কেমন দেখতে হয়, আম্বেল আমব্রেলা, ছাতার মতন দেখতে হবে, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে মঞ্জুরিদণ্ডের একদম টিপ পোর্শন থেকে ফুলগুলো তৈরি হয়। মানে ধরো এই মঞ্জুরিদণ্ড রয়েছে, এর যে টিপ পোর্শন, সব ফুলগুলো তৈরি হবে একটা বৃন্ত থেকে চারিদিকে ছড়াচ্ছে, আর এইভাবে ফুলগুলো তৈরি হচ্ছে, যার জন্য এটা একটা ছাতার মতন স্ট্রাকচার তৈরি করছে। এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা বলছি আম্বেল। তাহলে কি, মঞ্জুরিদণ্ডের শীর্ষ মানে একটা পয়েন্ট থেকে সব ফুলগুলো একসাথে তৈরি হচ্ছে। এই সাইডের ফুলগুলো একটু বড় প্রকৃতির হয়, আর আস্তে আস্তে এগুলো ছোট হয়, এটাকে বলছি আম্বেল। নেক্সট স্প্যাডিক্স, খুব ইম্পর্টেন্ট একটা, যেটা পরীক্ষায় আসার মতন। স্প্যাডিক্স বা চমসা মঞ্জরি, এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কচু গাছের ফুল তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো, যে ইয়েলো কালারের একটা বড় পাপড়ি থাকে, কি সুন্দর আবৃত করে রাখে ভেতরে। দেখো এখানে দেখতে পাচ্ছ বাইরে সাদা রঙের একটা বড় পাপড়ি রয়েছে, নট পাপড়ি, এটা কোনো পাপড়িই নয়, এটা হচ্ছে ব্র্যাক্ট। ব্র্যাক্ট মানে মঞ্জুরি পত্র। তার মানে এর ফুলগুলো সব কোথায় রয়েছে, এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ফুল, ভেতরে প্রচুর ফুল রয়েছে। সব ফুলগুলোকে বাইরে থেকে একটা বড় ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র আবৃত করে রেখেছে। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা এরকম ফ্লোরাল অ্যাক্সিস থাকে, ফ্লোরাল অ্যাক্সিস রয়েছে, নিচের দিকে তৈরি হয় এরকম বড় বড় স্ত্রী পুষ্প। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নিচের দিকে কি তৈরি হচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে কি স্ত্রী পুষ্প, আর ওপরের দিকে ধরো তৈরি হয় এই জায়গাটায়, এগুলো তো তৈরি হচ্ছে পুংপুষ্প, পুরুষ ফুল। আর মাঝখানে তৈরি হয় ক্লিপ পুষ্প, যেগুলো জননের অংশগ্রহণ করে না। এগুলো কি প্রকৃতির ফুল, ক্লিপ পুষ্প। তাহলে একটা ফ্লোরাল অ্যাক্সিস, সেই ফ্লোরাল অ্যাক্সিসের নিচের দিকে থাকবে স্ত্রী পুষ্প, ওপরের দিকে থাকবে পুংপুষ্প, আর মাঝখানে থাকবে ক্লিপ পুষ্প। আর এই পুরো ফুলটাকে বাইরে একটা সুন্দর ব্র্যাক্ট আবৃত করে রাখে, মানে এই ধরনের একটা মঞ্জুরি পত্র আবৃত করে রাখছে। এটাকে কি বলা হচ্ছে, মঞ্জুরি পত্র আবৃত করে রেখেছে। এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা কি বলে থাকি, স্প্যাডিক্স বা চমসা মঞ্জরি। ক্লিয়ার? এটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কচু গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই এক্সাম্পলটাও আসে। আবার অনেক সময় এরকম ফ্লোরাল অ্যাক্সিসে যে স্ত্রী পুষ্প, পুংপুষ্প এবং ক্লিপ পুষ্প কোন পুষ্পবিন্যাসে একসাথে উপস্থিত থাকে, স্প্যাডিক্স বা চমসা মঞ্জরির ক্ষেত্রে। নেক্সট ক্যাটকিন। ক্যাটকিনটা দেখো স্পাইকের উল্টো, মানে এক্ষেত্রে কেমন হবে, এই যে মঞ্জুরি দণ্ডটা নিচের দিকে ঝুলতে থাকে, আর এই মঞ্জুরি দণ্ডের মধ্যে থাকা ফুলগুলো কিভাবে তৈরি হচ্ছে, এটাকে নিম্ন উন্মুখ বলছি কারণ ওপরের ফুলগুলো আগে ফুটছে, নিচের ফুলগুলো পরে ফুটছে, মানে স্প্যাডিক্সের উল্টো। স্প্যাডিক্সটাকে যদি আমরা উল্টে দিই না, তাহলে ক্যাটকিন হয়ে যাবে। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মুক্তঝুরি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর লাস্ট ওয়ান ইজ ক্যাপিচুলাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার পরীক্ষায় এসছে তার ঠিক নেই। ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফুলটা দেখেই বুঝতে পারছো সূর্যমুখীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এর বিশেষত্ব কি, সূর্যমুখী ফুলের যে পাপড়িগুলো রয়েছে, এক একটা পাপড়ি হচ্ছে এক একটা ফ্লাওয়ার, যার বাইরের গুলোকে বলা হয় রে ফ্লোরেট, মাঝের গুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট। এই বাইরের গুলো, এই যে ফুল, প্রত্যেকটা ফুলে দেখতে পাচ্ছ এই যে গর্ভকেশর রয়েছে, পুংকেশর রয়েছে, প্রত্যেকটা ফুলে কিন্তু রয়েছে। তাহলে এই ধরনের মানে উত্তল একটা পুষ্পাক্ষ হবে,
মানে থ্যালামাস যেটা উত্তল একটা পুষ্পাক্ষ হবে এবং সেই পুষ্পাক্ষের ওপর অনেক পুষ্প, বাইরের দিকে ডিস্ক ফ্লোরেট, বাইরের দিকে রে ফ্লোরেট এবং মাঝের দিকে ডিস্ক ফ্লোরেট, এইভাবে যদি সজ্জিত থাকে সেই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা বলে থাকি ক্যাপিচুলাম। পরীক্ষায় বহুবার এমসিকিউ এসছে যে ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় কোন ফুলে? সূর্যমুখী। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এই পর্যন্ত গেল কিসে আমাদের অনিয়ত পুষ্পবিন্যাসের ভাগগুলো আমরা দেখলাম। এগুলো সব ছিল অনিয়ত পুষ্পবিন্যাস। এরপর চলে আসবো নিয়ত পুষ্পবিন্যাসে। দেখো এগুলো সব নিয়ত পুষ্পবিন্যাস। নিয়তের মধ্যে কি কি রয়েছে? নিয়ত বৃদ্ধি সম্পন্ন মানে আমি আগেই বলেছি যে মঞ্জুরিদণ্ড তার টিপ পোর্শনে আগে ফুল ফুটে যাবে যাতে মঞ্জুরিদণ্ডটা বেশি বৃদ্ধি পেতে না পারে। তো এই নিয়ত পুষ্পবিন্যাসের একদম প্রথম যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে একক। যে টাইপটা দেখিয়েছি না, এটাই, যে ওপরে ফুল ফুটবে, মঞ্জুরিদণ্ডের শুধু শীর্ষে ফুল ফুটবে, এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা কি বলছি? একক পুষ্পবিন্যাস। ঠিক আছে, জবা গাছে দেখবে একটা ডালের শেষে গিয়ে, পুরো মঞ্জুরিদণ্ডের শেষে গিয়ে একটাই ফুল ফোটে, তুমি আশেপাশে থোকা হিসেবে অনেকগুলো ফুল একসাথে দেখতে পাবে না। আবার অন্য একটা ডালে ফুল ফুটবে, কিন্তু মঞ্জুরিদণ্ডের শীর্ষে গিয়ে একটা ফুল ফোটে, সেই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা বলে থাকি একক নিয়ত পুষ্পবিন্যাস। নেক্সট টাইপটা দেখো একপার্শ্বীয় আর দ্বিপার্শ্বীয়। একপার্শ্বীয় মানে কি? এই যে মঞ্জুরিদণ্ডটা রয়েছে, এই মঞ্জুরিদণ্ডের এক সাইডে ফুল ফুটবে, এইভাবে ফুল ফুটবে। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? হাতিসুর। হাতিসুরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লিখে দিই এক্সাম্পলগুলো এখানে। জবা, এটা হয়ে যাচ্ছে কি হাতিসুর। এক সাইডে কি হচ্ছে, ফুলগুলো এই দেখো কি সুন্দরভাবে সজ্জিত হয়, নিচের ফুলগুলো বড় হয়, ওপরের ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়। নেক্সট দ্বিপার্শ্বীয়, এটা কেমন হবে? এই যে মঞ্জুরিদণ্ড, টিপ পোর্শনে তো ফুল ফুটছে, টিপ পোর্শনে ফুল ফুটবে, আবার এই দিক থেকে, আচ্ছা এটা আমি এই কালারটা দিয়ে দেখালে ভালো হয়, এখান থেকে ধরো একটা শাখা তৈরি হলো, এখান থেকে একটা শাখা তৈরি হলো, এবার এটাও নিয়ত বৃদ্ধি সম্পন্ন, মানে এরও টিপ পোর্শনে ফুল ফুটে গেছে, এরও টিপ পোর্শনে ফুল ফুটে গেছে, এবার এর মধ্যে থেকে তোমার আরও এরকম ফুল তৈরি হতে পারে। ঠিক আছে, এই ধরনের দুটো পাশে যদি দুটো নিয়ত পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ঘেটু এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লাস্ট বহুপার্শ্বীয়। বহুপার্শ্বীয় মানে অনেকগুলো পার্শ্ব তৈরি হবে, আকন্দের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই যে মঞ্জুরিদণ্ড রয়েছে, এখান থেকে বিভিন্ন সাইডে কিন্তু এরকম ফুল ফুটবে, প্রত্যেকটা টিপ পোর্শনে আগে ফুল ফুটে যাবে, তারপরে সাইডের ফুলগুলো তৈরি হবে, এইভাবে তৈরি হবে। এটা হয়ে যাচ্ছে বহুপার্শ্বীয় আকন্দ। তাহলে এগুলো কি গেল? এগুলো গেল সব নিয়ত পুষ্পবিন্যাস টাইপ। এবার নেক্সট যে টাইপগুলো রয়েছে, বিশেষ বা স্পেশাল টাইপ, এখান থেকেও কিন্তু বেশ কোশ্চেন আসে। আরেকটা তোমাদের বইতে যেটা নতুন ইনক্লুড হয়েছে, যারা তোমরা পুরনো বই দেখে পড়ছো তাদের হয়তো নেই, বা নতুন বইতে নতুন কিছু ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে মিশ্র প্রকৃতির পুষ্পবিন্যাস। মিশ্রের মধ্যে কি বোঝাতে চেয়েছে? যে আমরা নিয়ত পুষ্পবিন্যাস দেখেছি, নিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে আমরা রেসিম পড়লাম, করিম পড়লাম, তাই না? তো এরকম যদি দুটো ভিন্ন টাইপের পুষ্পবিন্যাস একটা ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন ধরো রঙ্গন, রঙ্গন প্লান্ট তোমরা সবাই দেখেছো, রঙ্গনের মধ্যে কি দেখতে পাওয়া যায়? বহুপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়, এক, যে কারণ প্রচুর শাখা প্রশাখা তৈরি হচ্ছে রঙ্গনের ক্ষেত্রে। আবার নিচের ফুলগুলো দেখবে বৃন্ত বড়, ওপরের ফুলগুলো বৃন্ত ছোট, মানে করিম পুষ্পবিন্যাসও দেখতে পাওয়া যায়। তো এরকম ভিন্ন দুটো পুষ্পবিন্যাস বা ভিন্ন একাধিক পুষ্পবিন্যাস যদি একটা ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে সেটাকে মিশ্র পুষ্পবিন্যাস বলা হয়। যেমন আর একটা এক্সাম্পল হচ্ছে রঙ্গন, ওটা মাথায় রাখবে যে মিশ্র পুষ্পবিন্যাসের এক্সাম্পল হচ্ছে রঙ্গন। এবার এই যে তিনটে টাইপ, এই তিনটে টাইপ থেকে প্রচুরবার কোশ্চেন এসছে, এটাকে বলা হচ্ছে বিশেষ বা স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেসেন্স। কি? প্রথমটা হাইপ্যানথোডিয়া। হাইপ্যানথোডিয়া কাকে বলা হয়?
তোমাদের যদি বলা হয় ডুমুরের ফুল তোমরা কখনো দেখেছো? ডুমুরের ফুল কাকে বলা হয়? যাদের আমরা বেশি দিন দেখতে পাই না, বা কেউ সবসময় কোনো ঘরে বসে থাকে, বাইরে দেখাই যায় না, তাদেরকে আমরা বলি বাবা তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস। তো অ্যাকচুয়ালি কেন বলা হয়? ডুমুর ফল তো সবাই দেখেছে, এবার ডুমুরের ফুল কেন দেখতে পায় না? কারণ এর ইনফ্লোরেসেন্সটা এমন প্রকৃতির যেটা কিন্তু বাইরে থেকে আমরা বুঝতেই পারি না যে ওটা ফুল। তো এখানে দেখো ছবিটা দেখা যাচ্ছে, এটা তো তোমরা বলবে ফলটা কেটে দেখানো হয়েছে। তো ফলের মধ্যে এই যে অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলোই হচ্ছে ফুল। এর মধ্যে তোমরা পুংপুষ্প, স্ত্রী পুষ্প সব ধরনের ফুল কিন্তু দেখতে পাবে। তো যে পুষ্পবিন্যাসে কোনো বাইরে ফুলগুলো একটা বাইরের বহির আবরক দ্বারা আবৃত থাকে, সেই ধরনের পুষ্পবিন্যাসকে বলি আমরা হাইপ্যানথোডিয়া বা উদম্বর। তো এর আরও একটা এক্সাম্পল রয়েছে বট। বট ফল তোমরা নিশ্চয়ই দেখেছো, সেম টাইপের। বট ফলকে ভেঙে যদি তোমরা দেখো, ভেতরে ইয়েলো কালারের অনেক ফুল দেখতে পাওয়া যাবে, সেগুলো কিন্তু ফুল, ফলের অংশ নয়। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? বট আর ডুমুর, যেখানে ফুলগুলো একটা বহির আবরক দ্বারা আবৃত অবস্থায় থাকে। নেক্সট সায়াথিয়াম। সায়াথিয়াম পুষ্পবিন্যাস কাকে বলবো? এটাও বহুবার পরীক্ষায় এসছে এমসিকিউ কোশ্চেনে। সায়াথিয়াম মানে কি? দেখো এই যে এটা তোমার মনে হতে পারে এটা একটা ফুল, বাট না, এখানে অনেকগুলো ফুল দেখতে পাওয়া যাচ্ছে। আর বাইরে যে গ্রিন কালারের অংশটা দেখছো এটা কিন্তু মঞ্জুরি পত্র বা ব্র্যাক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি দেখতে পাওয়া যায়? এই একটা স্ত্রী ফুল রয়েছে, এইটাকে আমরা কি বলছি? স্ত্রী ফুল। আর বাকি এই যে পুংকেশরের মতন অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলোকে বলবো পুরুষ ফুল। তাহলে যে ধরনের পুষ্পবিন্যাসে একটি স্ত্রী ফুল আর একাধিক পুরুষ ফুল থাকবে, এই দুটো থাকছে, এবং এই দুটোকে একটি মঞ্জুরি পত্র আবৃত করে রাখে, মঞ্জুরি পত্র আবৃত করে রাখে, সেই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা কি বলি? সায়াথিয়াম। এটা কিন্তু পরীক্ষায় আসে যে একটি স্ত্রী ফুল এবং একাধিক পুরুষ ফুল একটি মঞ্জুরি পত্র দ্বারা আবৃত থাকে, কোন পুষ্পবিন্যাসে এরকম দেখতে পাওয়া যায়? সায়াথিয়াম পুষ্পবিন্যাসে দেখতে পাওয়া যায়। এটা গেল। লাস্ট হচ্ছে ভার্টিসিলেস্টার। ভার্টিসিলেস্টার কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? রক্তদ্রোণ, শ্বেতদ্রোণ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে এক্সাম্পল, রক্তদ্রোণ এবং শ্বেতদ্রোণ। এগুলোর ক্ষেত্রে কেমন হয় দেখো, এই যে মঞ্জুরি দণ্ডটা রয়েছে, তো যেখান থেকে এই যে পাতা তৈরি হয় সেটাকে আমরা কি বলছি? পর্ব। পর্ব বলছি। তো এদের পর্ব থেকে কি হচ্ছে? পর্ব থেকে এরকম দুটো বৃন্ত তৈরি হচ্ছে, এখানে ফুল তৈরি হচ্ছে, এখান থেকে আবার ফুল তৈরি হতে পারে, এখান থেকে ফুল তৈরি হতে পারে, আবার এই ওপর দিকেও ফুল তৈরি হচ্ছে এরকমভাবে। তো এইভাবে যদি ফুল তৈরি হয় কোনো পর্ব থেকে ওপরের দিকে, নিচের দিকে, এবং সেটা মিশ্রভাবে এরকম ছড়িয়ে থাকে, সেটাকে বলছি আমরা ভার্টিসিলেস্টার। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা শ্বেতদ্রোণ বা লিউকাসের ছবি দেখানো হয়েছে। তো লিওনিউরাস আর লিউকাস এই দুটো স্পিসিসের মধ্যে এই ভার্টিসিলেস্টার পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের কমপ্লিট হচ্ছে আমাদের পুষ্প বিন্যাস। তাহলে আজকের পার্টে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, পাতা, ফুল এবং পুষ্পবিন্যাসটা সম্পূর্ণ পড়লাম। আর এর পরবর্তী একটা লাস্ট পার্ট আসবে যেখানে তোমাদের নতুন এবার ইনক্লুডেড যে প্ল্যান্ট ফ্যামিলিগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্ল্যান্ট ফ্যামিলিগুলো নিয়ে কিন্তু তোমাদের আরও একটা পার্ট এর পরবর্তীকালে আসবে। আর তার সাথে ফল এবং বীজের কিছুটা পার্টস সেটা কিন্তু ইনক্লুড থাকবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।